হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ অব নির্বাণার গল্প নিয়ে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে সোজা গল্পে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের একটি রাজপ্রাসাদ দেখানো হয়। এখানে খুব সাজ রব চলছিল, যেখানে একটি মেয়ে লুকিয়ে ওয়াইন ঘরে গিয়ে একটা ওয়াইন নিয়ে নেয়। এই মেয়েটির নাম জাংশি। সে এখানকার কেউ নয়, সে এসেছে একটি পাহাড়ি এলাকা থেকে। এই মেয়েটি মূলত পৃথিবী দেখার উদ্দেশ্যেই বের হয়েছে, আর প্রথমেই ও এসেছে ফাংলিং মেনর নামের একটা জায়গায়। এখানে আসার পরেও ও একদল নৃত্যবাহিনীকে দেখতে পায়। ও লুকিয়ে লুকিয়ে একটা গাছের উপরে উঠে পড়ে এক জগ ওয়াইন নিয়ে। ও বলে, আজকে থেকে আমি পুরো দুনিয়াটাকে দেখব আর এভাবে ওয়াইন খাবো। জাংশি তো মনে মনে খুবই খুশি হচ্ছিল চারপাশের এইসব দৃশ্য দেখে, কিন্তু ও যে গাছের উপরে উঠেছিল সেখানেই উপর থেকে একটা ছেলে নিচে আসে, যার মাস্ক পরা ছিল। জাংশি ওই ছেলেকে দেখে চিল্লানি দিবে তো কি, ছেলেটি ওকে আঘাত করে। আঘাত করার পরে জাংশির বুকের একটা অংশ একটুখানি চিড়ে যায়, মানে ওর জামাটা একটু কেটে যায়। ভিতরে একটা বই দেখা যায়, যে বইয়ের মলাটে যে ক্যাপশন লেখা ছিল সেই ক্যাপশনটি দেখে ছেলেটি থেমে যায় এবং জাংশির মুখ চেপে ধরে বলে, খবরদার কোনো চিৎকার করবে না। জাংশি বুঝতে পারে যে এই ছেলেটি কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করতে এখানে এসেছে। এরপরে জাংশি ছেলেটির দিকেই তাকিয়ে থাকে, কোনো সাউন্ড করে না। পার্পল কালারের ড্রেস পরে আমরা একটা লোককে দেখতে পাই, ওই লোকের নাম হলো তেংরুই। এরপরে আমরা একজন মার্কিউসকে দেখতে পাই, এর নাম পেইয়ান। এ এসেছিল মূলত চিংকং নামের একটা রাজ্য থেকে, আর এই তেংরুইয়ের সঙ্গে সমঝোতা করতেই সে এসেছিল। কিন্তু তার আসতে দেরি হয়। তেংরুই তার দিকে একটা চায়ের কাপ ছুঁড়ে দিলে মার্কিউস সেটাকে খুব সুন্দরভাবে ধরে নেয়। মূলত এরা দুইজন দুই রাজ্যের, এবং এখানে মাস্ক পরা ছেলেটি ঠিক কী উদ্দেশ্যে এসেছে তা এখনও ক্লিয়ার নয়। তারপরে দেখা যায় সুন্দরী একটা লেডি নৃত্য করতে শুরু করে দিয়েছে। লেডিটি একটা যুদ্ধের নৃত্য করছিল, যেটা দেখে পেইয়ান এই লেডিটিকে একটু সন্দেহ করে, কিন্তু পেইয়ান কিছু বলে না। এরপরে লেডি চা দিতে এগিয়ে আসে তেংরুইয়ের কাছে। তেংরুই ওই এস্টেট নামে একটি এস্টেটের একজন বড় অফিসিয়াল পদে আছে। তো নাচনেওয়ালি মেয়েটি একদম তেংরুইয়ের পাশে যেয়ে বসে। উপর থেকে এই দৃশ্য জাংশি দেখে বলে, ওই মেয়েটি তো তেংরুইকে পছন্দ করে না দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তবুও মেয়েটি অভিনয় করে তেংরুইয়ের পাশে গিয়েই বসছে। ও তেংরুইয়ের নাম জানে না, কিন্তু ও শুধু বলে লোকটির পাশে গিয়ে বসছে। সাথে সাথে জাংশি এটা বুঝতে পারে যে ওই মেয়েটি আর কারোরই নয়, এই মাস্ক পরা এই লোকটিরই হয়তো বা কোনো একটা সহচারী। এবং এই মাস্ক পরা ছেলেটি যখন বুঝতে পেরেছে এই মেয়েটি কিছু একটা আন্দাজ করছে, ঠিক তখনই জাংশির বুকে ছুরি ঢুকিয়ে দেয় ছেলেটি। জাংশির হাতে থাকা ওয়াইনের জগটি পড়েই যাচ্ছিল, কিন্তু মাস্ক পরা ছেলেটি সেই ওয়াইনের জগটা ধরে ফেলে। এখন এর নাম একটু বলি, এর নাম হলো জাওয়ে। তো জাও জাংশিকে একদম চুপ থাকতে বলে, আর যদি ও চুপ না থাকে তাহলে ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এবার ওর হাত থেকে জগটা ও রেখে দেয় গাছের ডালের উপরে। জাংশি খুব ভয় পেয়ে যায়, কিন্তু জাংশির বুকে বই থাকায় জাংশির ক্ষতটা অতটাও গভীর হয়নি। এরপরে আমরা মার্কিউসকে ওই লেডির সঙ্গে কথা বলতে দেখি। তখন আমরা জাওকে দেখি ও তীর পয়েন্ট করছিল তেংরুইয়ের দিকে। আর এইসব দেখে জাংশি ভাবে যে এ তাহলে ওদের কাউকে নিশানা করতে এসেছে, তার মানে এরা দুই পক্ষের লোক। জাংশি সব বুঝতে পারে। জাংশি মনে মনে ভাবে, আমি একটা বড় ঝামেলায় জড়িয়ে পড়েছি। এখন আমি যদি নিজেই নিজেকে সাহায্য না করি কেউ আমাকে বাঁচাবে না, আমাকে অবশ্যই নিজেকে বাঁচাতেই হবে। জাংশির তো অনেক খারাপ লাগছিল। ঠিক তখনই ও পা দিয়ে ঠেলা দিয়ে ওই জগটা ফেলে দেয় নিচে, সাথে জোরে জগটা শব্দ হয়ে ভেঙে যায়। কেমন আছেন? এবং এদিকে পেইয়ান তাকিয়ে পড়ে। জাংশিকে অন্যদিকে কন্ট্রোল করতে থাকে যাও। পেইয়ান তার লোকজন এদিকে পাঠিয়ে দেয়। যাও তখন তীর ছুঁড়তে লাগে এবং ওর তীর সোজা একটা দরজায় গিয়ে বিঁধে যায়। এরপরে আমরা দেখতে পাই ওই লেডিটি তেংরুইকে মারার চেষ্টা করলে তেংরুইয়ের তো কিছু হয় না, কিন্তু ওর জামার পিছনের সাইড কেটে যায়, আর পিছনের সাইড দিয়ে ওর জামার ভিতরে ওর দেহের একটা দাগ দেখা যায়। যাও তবুও ওর তীর দিয়ে নিশানা করেই যাচ্ছিল। এরপরে ও যখন ফেল হয়ে যায় তখন মেয়েটিকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নিজে পালিয়ে যায়। যখন নিজে পড়ে গিয়েছিল জাংশি তখনও অজ্ঞান হয়ে যায়। পেইয়ান জাংশির চিকিৎসার জন্য নিজের রেসিডেন্সে নিয়ে আসে আর বলে এই মেয়েটি হয়তো ওই সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পারবে। এরপরে আমরা জকে দেখি ও একটা নৌকায় ওই লেডির সঙ্গে দেখা করতে আসে। লেডিটি তখন বলে, মাস্টার আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাজটি ফুলফিল করতে পারলাম না। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় জাওয়ের আসল পরিচয়। জাও আসলে একজন কমান্ডার এবং সে যে সেনাবাহিনীর প্রধান, তার সেনাবাহিনীর দলকে ডাকা হয় ভোরের আর্মি নামে।
এরপরে জাওকে দেখানো হয় জাও আসলে কতটা নিষ্ঠুর সেই রূপটা দেখানোর জন্যই। জাও একটা লোককে ধরে এনেছিল মূলত তার কাছ থেকে অন্য একটা লোকের খোঁজ জানার জন্য, কিন্তু ওই লোকটা কোনো মতেই বলে না যে ওয়াং সাংচুয়ান কোথায় আছে, কিন্তু জাও ওই লোকটির কাছে বারবার মিস্টার ওয়াং কোথায় আছে জানতে চায়। ওই লোকটি তখন বাধ্য হয়ে অনেক টর্চারের পরে বলে অং তার নামটি চেঞ্জ করে এখন অন্য একটা রাজ্যে আছে এবং সে ওই স্টেটের একজন বড় অফিসিয়াল পদে আছে। এরপরে অনেক ঘাটাঘাটির পরে যাও জানতে পারে অং তার নিজের নাম পাল্টে তেংরুই রেখেছে এবং সে অন্য স্টেটে গিয়ে বেশ বড়সড় একজন অফিসিয়াল হয়ে বসে আছে। এরপরে আমরা রাজাকে দেখতে পাই ওই স্টেটের সঙ্গেই এই রাজ্যের একটা ঝামেলা হচ্ছিল। রাজা তেংরুইয়ের সঙ্গে আলোচনা করার জন্য মার্কিউরিসকে পাঠিয়ে দেয়, পেইয়ানকে। আপনারা তো জানেনই পেইয়ান তেংরুইয়ের সঙ্গে একটা আলাপচারিতার জন্য দেখা করতে গিয়েছিল। যাও রাজার খুবই কাছের একজন মানুষ এবং রাজার দুইজন কাছের মানুষ আছে, একজন হলো পেইয়ান, অন্যজন হলো যাও। কিন্তু যাও এই রাজ্যের লোক না, জাওয়ের বাড়ি অন্য এক শহরে। সেই শহরের কথা না হয় পরেই শুনবেন, কিন্তু জাওয়ের একটা ছোটবেলা আছে যেখানে ওর বড় বোনকে দেখানো হয়। যাও ছোটবেলায় কোনো খাবার খেতে পারতো না, তখন ওর দিদি ওর খাবারে এক টুকরো করে মিশ্রি দানা দিয়ে দিত, তাতে যাও ভালো খেতে পারতো। আসলে যাও এবং ওর বোন আলাদা হয়ে গিয়েছিল এবং পরে ওর বোনকে খুঁজে পেয়েছিল রাজা। রাজা ওর বোনকে অনেক সুন্দরী ভেবে বিয়ে করে নিয়েছিল, আর সেখান থেকেই মূলত রাজার খুব কাছের লোক হয়ে উঠেছিল যাও। তবে ওর বোন অলরেডি মারা গিয়েছে। এখন আপনারা তো জানেনই তেংরুইকে মারার জন্যই মূলত যাও গিয়েছিল, কিন্তু ওখানে পেইয়ান এসে কিংবা জাংসির জন্য ওর প্ল্যানটাকে ফেল করে ফেলে এবং ওরা যে অনুযায়ী কাজ করতে চেয়েছিল সেটা পারে না। এখন তেংরুইকে ও কেন মারতে চায় সেটা আপনারা আরও পরে জানবেন। যাই হোক, জাওয়ের হাতে আমরা একটা কাটা দাগ দেখতে পাই যেটা দেখতে অনেকটা চাঁদের মতো আকৃতির ছিল। এখন যেহেতু ওদের প্ল্যান ফেল হয়ে গিয়েছে সেহেতু ওদেরকে নতুন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, ওরা সেই প্ল্যানই করছিল। এদিকে জাংশি অনেকক্ষণ ধরেই অজ্ঞান হয়ে আছে, জাংশির জ্ঞান ফেরানো যায় না। তখন আমাদের জিমিন নামের একটা ছেলেকে দেখানো হয়, এ আবার কাজ করে পেইয়ানের হয়ে। ছেলেটা ভীষণই সুন্দর, ওর আলাদা একটা পার্সোনালিটি আছে। এদিকে রাজা পেইয়ানকে ডেকে পাঠায় আর বলে তেংরুইকে কে আক্রমণ করেছিল তাকে ধরতে, আর এটাও বলে তুমি আমার বন্ধুর ছেলে এবং তুমি আমার অনেক কাছের একজন মানুষ। তোমার বাবা ছিল আমার সব থেকে ভালো বন্ধু, তোমার বাবাকে আমি প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলাম কিন্তু সে হতে চায়নি। এখন তুমি তেংরুইকে যে মারতে চেয়েছে তাকে যদি ধরতে পারো তাহলে তোমাকে আমি প্রধানমন্ত্রী বানিয়ে দেব। তো যাও নিজেও এই ব্যাপারটা শুনতে পায় এবং যাওকে তো অবশ্যই সাবধান হয়ে যেতেই হবে, কারণ মুখোশের আড়ালের মানুষটা তো যাও। এদিকে পেইয়ান একদম শপথ নিয়ে নিয়েছে যেভাবেই হোক ওই সন্ত্রাসীকে ধরতেই হবে, তাহলে ওর পেই ফ্যামিলির নামটা সবার সামনে উন্মোচিত করতে পারবে। পেই ফ্যামিলির আবার আলাদা একটা কলঙ্ক অনেক দিন ধরেই আছে। যাই হোক, সেসব আরও পরে জানবেন। এবার আমাদের দেখানো হয় জাংশির জীবন। জাংশি মূলত একটা পাহাড়ি কন্যা, ওর মাস্টারের সঙ্গে পাহাড়ের ছোট্ট একটা বাড়িতে থাকে, কিন্তু ওর সবসময় খুবই ইচ্ছা ও বাহিরের দুনিয়া দেখবে, কিন্তু ওর মাস্টার ওকে বাহিরের দুনিয়া ওকে দেখতে দিতে চায় না। এ কারণে বাহিরের দুনিয়া আসলে অনেক জটিল, যদিও কোনো জটিলতায় জড়িয়ে পড়ে, কিন্তু ওর বারবার মাস্টারকে বলতে লাগে মাস্টার আমি তো এখন বড় হয়েছি, তাহলে এখন কেন আমি যেতে পারবো না। আজকেও ওর মাস্টারকে বলছিল, ওর মাস্টার তখন ওকে চা আনতে পাঠায়। এরপরে ও চা আনতে চলে যায়। চাটা এনে যখন ও ফিরে আসে তখন ও দেখে ওর মাস্টার ঘুমাচ্ছে। তখন ওর মাস্টারকে বলে মাস্টার আমি পৃথিবী দেখতে চাই, তাহলে আমি চলে যাই। ও বাই বাই বলে চলে আসে, কিন্তু ওর মাস্টার ওকে পিছন থেকে কিছুই বলে না। জাংশি বুঝতে পারে ওর মাস্টার এবার ওকে সম্মতি দিয়েছে, এজন্য ওকে আটকালো না। আর সেই থেকেই তো ও পাহাড় ছেড়ে বেরিয়ে পড়েছিল। বেরিয়ে ও একটা গাছের নিচে এসে ওর ঝোলাটা খোলে, সেখানে দেখতে পাই ওর মাস্টার ওর ঝুলির ভিতরে একটা লেটার লিখে দিয়েছে। সেই চিঠিতে ওর মাস্টার লিখেছিল জাংশি বাহিরের জীবনটাও অনেক কঠিন, বাহিরের দুনিয়াটাও একদমই সহজ নয়, তাই কোনো কাজ করার আগে অবশ্যই দুইবার ভাববে, নিজেকে সংযত রাখবে, এরকম অনেক কথা লিখেছিল। তার সাথে সাথে ওর মাস্টার একটা ক্লে ক্যাট ওকে দিয়েছিল, মানে মাটির তৈরি একটা বিড়াল দিয়েছিল, যে বিড়ালটা দিয়ে এটা বলেছিল তুমি ইউজু আইল্যান্ডে 3 মাস পরে আমার জন্য ওয়েট করবে, 3 মাস পরে আমি ওখান থেকে তোমাকে নিয়ে যাব। আর তারপরের ঘটনা তো আপনারা জানেনই, ও ঘুরতে বের হয়েছিল এবং এই রাজ্যে এসে উঠেছিল, আর তারপরে এই অবস্থা ওর। অলরেডি কিন্তু বড়সড় একটা ঝামেলার ভিতরে জড়িয়ে গিয়েছে। ওর যখন জ্ঞান ফিরে এসেছিল তখন পেইয়ান ওকে বলে অনেকক্ষণ পরে তোমার জ্ঞান ফিরে এলো, তুমি কি এখন সুস্থ বোধ করছো? কিন্তু ও একদমই সুস্থ বোধ করছিল না। এছাড়া জাংশি এটাও বোঝে না যে ওকে সারভাইভ করিয়েছে সে আসলে ওর ভালো চায় নাকি মন্দ চায়।
তো পেইয়ান ওকে ওষুধ খাইয়ে দিতে যাচ্ছিল, কিন্তু ওই ওষুধটা জাংশি খায় না, কারণ ওর মাস্টার বলেছে সবাইকে বিশ্বাস করতে নেই। তখন ওষুধটা নিজে খাইয়ে দেখায় পেইয়ান, তারপরে জাংশি ওষুধটা খায়, কারণ এর ভিতরে কোনো পয়জন ছিল না। জাংশি তখন ভাবে এই লোক হয়তো আমার ভালোই চায়, কিন্তু এই মুহূর্তে জাংশি কিছুই বলে না। জাংশির কাছে জাওয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হয় যে মাস্ক পরা ওই লোকটিকে তুমি কি দেখতে পেয়েছিলে, কিন্তু ওর কথা মনে করে জাংশি আবার অসুস্থ হয়ে যায়। পেইয়ান তখন ওকে আর জোর করে না। পেইয়ান বলে এই মেয়েটিকে আমার কাছেই রেখে দিতে হবে, তাহলেই আমি সন্ত্রাসীটিকে ধরতে পারবো। এরপরে কিছুদিন চলে যায় এবং জাংশি ভালো করে খাওয়া দাওয়া করতে লাগে, শরীর চর্চাও করতে লাগে, যাতে ও এখান থেকে দ্রুত বের হয়ে যেতে পারে। অন্যদিকে আমরা জাওকে দেখি, জাও কিন্তু অলরেডি জাংশির খবর পেয়ে গিয়েছে। ও তো লোক দিয়ে খবর নিচ্ছিল বারবার যে ওই মেয়েটা বেঁচে আছে কিনা, কারণ এই মেয়েটা যদি পেইয়ানকে কিছু বলে দেয় তাহলে হয়তো জাও ফেসে যাবে। কিন্তু আলাদা করে জাওয়ের মুখ তো আর দেখেনি জাংশি, ও বলবেই বা কিভাবে। এবারে একটা বড় গাছের উপরে উঠে প্রতিদিন এসে বসে থাকতো যাও, যে জাংশি কোথায় কি করছে এগুলো দেখার জন্য। ওর সমস্ত আচরণকেও পর্যবেক্ষণ করতে লাগে। সেদিন আমরা জাংশিকে দেখি ও একটা ঘুড়ি বের করে নিয়ে এসেছিল বাইরে। মূলত ও ঘুড়িটা দিয়েই পালাতে চাইছিল। কিছুক্ষণ পরে ঘুড়ির সুতা কেটে দিয়ে ঘুড়িটা তোলার জন্য ও ছাদের উপরে উঠতে লাগে মই বেয়ে। তখনই জাংশিকে সন্দেহ করে যাও যে পালাতে চাইছে, কিন্তু জাংশি ঘুড়িটা তো নেয় আর চারিদিকে তাকিয়ে দেখে এই রেসিডেন্সের চারপাশে অনেক প্রহরী, আর এত প্রহরী চোখ ফাঁকি দিয়েও এখান থেকে পালাতে পারবে না। যাও মনে মনে হাসতে লাগে। যাও তখন ওর হাতে থাকা একটা মিশ্রির দানা ছুঁড়ে দেয় জাংশির দিকে। জাংশি এটা বুঝতে পারে সেদিন যে ওকে মেরেছিল সে ওকে চোখে চোখে রাখছে, তো ভয় পেয়েও পড়েই যাচ্ছিল। তখন পেইয়ান ওকে বাঁচিয়ে নেয়। এরপরে ওর সিদ্ধান্ত নেয় যে এই মুহূর্তে ওর এখানে থাকাই বোধহয় ভালো হবে, সুযোগ বুঝে না হয় পালানো যাবে। কিন্তু এই মুহূর্তে ও ওই মাস্ক পরা লোকটির সম্পর্কে পেইয়ানকে কিচ্ছু জানায় না, কারণ জানালেই ওর জীবন সংকটে পড়ে যাবে। ও পেইয়ানকে এটা বলে ও এখানকার সব কিছু ঘুরে দেখতে চায়। পেইয়ান ওর লোকজনদের বলে দেয় ও যা ঘুরে দেখতে চায় তাকে ওকে ঘুরে দেখানোর জন্য। এদিকে যাও তো আছে যে কখন জাংশিকে একটু সুযোগ পাবে ওকে ধরবে। এবার জাংশি সেদিন ঘুরতে বের হয়েছিল। ও বাহিরের দৃশ্য দেখে বেশ মজা পাচ্ছিল, কিন্তু মনে মনে সবসময় চিন্তা করছিল কিভাবে এখান থেকে পালানো যায়। এরপরে ওরা একটা জলসা ঘরে আসে, যেখানে আমরা যুবরাজকেও দেখতে পাই। এইখানে বেশ গণ্যমান্য মানুষজন ছিল, ভালো ভালো খাবারের আয়োজন ছিল। জাংশি ওয়াইন খেয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে ও মাতলামি করতে শুরু করে। তখন কিছু দাসীরা এসে ওকে রুমের ভিতরে নিয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় জানালা দিয়ে পানিতে কিছু একটা ঝাঁপিয়ে পড়েছে। সবাই ভাবে যে জাংশি পানিতে ঝাঁপ দিয়েছে। তখন পেইয়ান জাংশিকে খুঁজতে বের হয়ে যায়। পানির দিকে তাকিয়ে দেখে যে কাউকে দেখা যাচ্ছে না। পেইয়ান তখন রুমের ভিতরে এসে একটা মুচকি হাসি দেয়, কারণ ও জানে জাংশি পালায়নি। জাংশি বেডের নিচেই লুকিয়েছিল। জাংশি আসলে উপর থেকে কিছু একটা ফেলে দিয়েছিল, যাতে ওটাকেই খুঁজতে সবাই ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে সবাই চোখ ফাঁকি দিয়ে আড়াল থেকেও পালিয়ে আসতে পারে। তো ও পালাচ্ছিল যখন, ঠিক তখনই ও সেই ঘুড়িটা দেখতে পায়, যে ঘুড়িটা কেটে উড়ে গিয়েছিল। জাংশি মনে মনে বলে এত বড় একটা কেসে জড়িয়ে গিয়েছি, ওরা যা পারে করে করুক, আমি এখান থেকে পালাবো। কিন্তু সাথে সাথে যাও এসে হাজির হয়ে যায়। যাও বলে কোথায় পালাচ্ছ? জাংশি বলে আপনি ভুল কাউকে ধরছেন, আমি সে নই। কিন্তু যাও তখন ওর বুকে জোরে আঘাত করে আর বলে কিছুদিন আগে একটা মেয়েকে আমি আঘাত করেছিলাম ঠিক এইখানে। আর জোরে চাপ দিয়ে ধরলে জাংশির খুবই ব্যথা লাগে আর বলে দেখো আমি তোমার কথা কাউকে বলিনি, তোমার কথা আমি কাউকে বলবো না, তোমার সাথে আমার কোনো লেনা দেনা নেই, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না, আমি শপথ করে বলছি তোমার কথা আমি কাউকে বলবো না, তুমি আমাকে ছেড়ে দাও। যাও তখন জাংশিকে আঘাত করে, ইভেন ওর গলাও কেটে দেয়। তারপরে ওকে উল্টো করে গাছে ঝুলিয়ে দিয়ে বলে তাই নাকি, তোমাকে বাঁচিয়ে রাখাটাই আমার ভুল হয়েছে, এখন পেইয়ান সবসময় তোমাকে কাছে কাছে রাখছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে পেইয়ানকে দেখা যায়। পেইয়ান আসলে জাংশিকে টোপ হিসেবে ব্যবহার করেছে। জাংশিকে ও টের পেয়েছিল ঠিকই, কিন্তু পেইয়ান জানতো জাংশি বাহিরে বের হলে ওই সন্ত্রাসীটা দেখা দিবে এবং জাংশিকে মারতে চাইবে। আর সত্যি সত্যি সেটাই হলো। যখন জাংশিকে টর্চার করছিল ঠিক তখনই পেইয়ান এবং তার কিছু সৈন্যরা এখানে চলে আসে। ওদের ভিতরে তুমুল একটা ফাইট হয়, কিন্তু চোখের পলকে এখান থেকে পালিয়ে যায় যাও। এরপরে জাংশিকে নিয়ে ওখান থেকে চলে আসে পেইয়ান।
এদিকে আমরা তেংরুইকে দেখতে পাই। তেংরুই এই শহর দিয়ে কোথাও একটা যাচ্ছিল। তেংরুই মূলত ক্যালিগ্রাফি খুব পছন্দ করত, তাই কোনো একটা ক্যালিগ্রাফি দেখেও বাড়িতে ফিরছিল। এবার ওই পথ দিয়ে আবার ফিরছিল জাংশি এবং পেইয়ান। অন্যদিকে জওকে দেখতে পাই। এ তেংরুইকে পেয়ে গিয়েছে বলে তেংরুইকে আক্রমণ করেছে। ঠিক তখনই ওই রাস্তায় চলে আসে পেইয়ান। সাথে সাথে এদের ডাবল আরও একটা ফাইট হয়ে যায়, কিন্তু এবারেও পালিয়ে যায় জও। তবে পালানোর আগে জাংশি ওকে আটকে ধরেছিল, কিন্তু কোনো মতে জাংশিকে ও ছোড়া মেরে চলে যায়। কিন্তু এদিকে জয়ের একজন খুব কাছের সৈন্য সে মারাত্মকভাবে আহত হয় এবং পরে মরে যায়। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে জও অনেক বড় একটা সিটি লর্ডের ছেলে। ওদের ওই সিটির নাম হলো মুনফল। মুনফল সিটির যে সিটি লর্ড ছিল তার নাম হলো শাও হাউতিয়ান। আর শাও হাউতিয়ানের একমাত্র ছেলে হলো শাও উষা। শাও উষা মূলত জওয়ের নাম, কিন্তু জওর নাম পাল্টিয়ে এখন জও রেখেছে। ওর বাবাকে কেউ একজন দেশদ্রোহী সাজিয়েছিল। দেশদ্রোহী সাজিয়ে ওর বাবাকে সমস্ত শহরের বিরুদ্ধে নিয়ে গিয়েছিল। শহরের মানুষজন ওর বাবাকে ভুল বুঝেছিল এবং মেরে ফেলেছিল। পরে শহরের অন্য লোকজন ওর মাকেও এসে মেরে ফেলে। আর ওরা দুই ভাই বোন আলমারির ভিতরে লুকিয়েছিল। সেদিন জয়ের এত কষ্ট লেগেছিল যে ওর নিজের হাতের আঙুল দিয়ে অন্য হাতে আঘাত করে, আর সেখান থেকেই ওর হাতের চাঁদের মতো একটা কাটার দাগ সৃষ্টি হয়ে যায়। এজন্যই ও তেংরুইকে খুঁজে বেড়াচ্ছে, কারণ ওর বাবার মৃত্যুর পিছনে এই তেংরুই অনেকটা দায়ী। তারপর থেকে জও আর ওর বোনের জীবন অনেক দুর্বিষহ হয়ে ওঠে। ও তো রাত্রে খেতেও পারতো না। একদিন আরও কিছু সৈন্যরা এসে ওদের দুই ভাই বোনকেও আলাদা করে দেয়। সেখান থেকে ও ওর বোনকেও আর খুঁজে পায়নি। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ভীষণ অসুস্থ হয়ে পড়ছিল জাংশি। পেইয়ান জাংশিকে আবারও তার রেসিডেন্সে নিয়ে আসে। জাংশি হঠাৎ করে চাঁদের দিকে তাকিয়ে মনে পড়ে যে সন্ত্রাসীটা আসলে তেংরুইকে মারতে চেয়েছিল তার হাতেও একটা এরকম চাঁদের মতো কাটা দাগ ছিল। তো ও ডেকে পাঠায় তখন পেইয়ানকে ও কিছু বলতে চায়, কারণ ও জয়ের মুখ দেখেনি, জয়ের নাম জানে না। শুধু ও যেটা বলতে পারে সেটা হলো চাঁদের মতো ওই কাটা দাগ। কিন্তু পেইয়ান আসতে আসতেই ওখানে অজ্ঞান হয়ে যায় জাংশি। এদিকে আমরা দেখতে পাই জও ওর একটা আঙ্কেলের সঙ্গে মিলেই কাজ করছিল। জয়ের আঙ্কেল জাংশির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে দুটো লেটার দেখতে পায়, যেটা জাংশির মাস্টার দিয়েছিল। আপনাদের মনে আছে জাংশির ঝোপের আড়ালেই ওর মাস্টারের এই লেটার এবং ওই ক্লে ক্যাট রেখে এসেছিল, আর তারপরে একা একাই ঘুরতে বেরিয়েছিল। এবার জাংশির মাস্টারকে দেখানো হয় যার নাম সিয়ান। সিয়ান এসেছিল তার বোন ইয়ানের সঙ্গে দেখা করতে। এদের একাত্তরে ইয়ান সিস্টার্স ডাকা হয় এবং এরা 20 বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো ইয়ান সিয়ানকে জিজ্ঞেস করে কি হয়েছে। সিয়ান তখন বলে যে ও যখন জাংশির সঙ্গে ওর কটেজে ছিল ঠিক তখনই একটা ঘন্টার আওয়াজ শুনতে পেয়েছিল। তারপরেই কিছু লোক এসে তাকে আক্রমণ করে, অর্থাৎ সিয়ানকে আক্রমণ করে। আর সিয়ান সেই সমস্ত লোকজনদেরকে মেরে ফেলে তাদেরকে সরিয়েও ফেলে, আর জাংশিকে একটা লেটার লিখে দেয়। সিয়ান বুঝতে পেরেছিল সে যে লুকিয়ে থাকছে তার হদিশ পাওয়া গিয়েছে। সিয়ান বুঝতে পেরেছিল এখানে তাদের জন্য আর থাকা নিরাপদ নয়, তাই সে জাংশিকে অনুমতি দিয়েছিল জাংশি সবসময় পৃথিবী দেখতে চাইতো সেটার। আর এরপরে সিয়ানও তার নিজের বাড়িটা পুড়িয়ে দিয়ে তার বোনের কাছে চলে এসেছে। আর জাংশিকে এটা বলেছে 3 মাস পরে ইউজো আইল্যান্ড থেকে তাকে সে উদ্ধার করবে। এরপরে ওর বোনের কানে কানে কিছু একটা বলে সিয়ান, আর বলে এটা পুরো শহরে ছড়িয়ে দিতে। এরপরে আমরা জিমিনকে দেখতে পাই। জিমিন চিকিৎসা করেছিল আবারও জাংশির, কারণ জাংশি এবার মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে পড়েছে। ওকে যে ছুরিকাঘাত দিয়ে আঘাত করা হয়েছিল তাতে বিষ আছে, আর ওই বিষটা সারানোর জন্য হার্ট এক্সিল লাগবে। আর এই মারাত্মক ঔষধটা আসলে রাজপরিবারেই থাকে, আর কোথাও থাকে না। পেইয়ান রাজার কাছে এসেছিল ওই ওষুধটা চাইতে। তখন সবাই বলে সামান্য একটা দাসীর জন্য তুমি ওষুধ চাইছো? পেইয়ান বলে একজন দাসীর জীবনও জীবন। তখন রাজা পেইয়ানকে বলে সে যদি গো গেম খেলায় হারাতে পারে জওকে তাহলেই সে হার্ট এক্সিল পাবে। তো জওকে ও হারিয়ে দিয়েছিল। জও কিন্তু অনেক আটকানোর চেষ্টা করেছিল পেইয়ানকে, ভিতরে অনেক ষড়যন্ত্র করেছিল যাতে জাংশির জন্য ওই ওষুধটা পেইয়ান না নিয়ে যেতে পারে। কিন্তু পেইয়ান তো একদম শপথ ধরেছিল জাংশিকে সে বাঁচাবে, তাই ওই ঔষধটা ও জাংশির জন্য আনতে পারে এবং জাংশিকে বাঁচিয়েও ফেলেছিল। এদিকে জও তার চাচার সঙ্গে কথা বলছিল। জও বলছিল ওই মেয়েটার সমস্ত ইনফরমেশন এখন আমার কাছে আছে, এখন দেখতে হবে ওর মাস্টার কোথায় আছে, সেটার খোঁজ নিতে বলে। এরপরে আমরা দেখতে পাই যে জাংশির তখনও কিন্তু জ্ঞান ফেরেনি, তবে কিছুক্ষণ পরেই জাংশির জ্ঞান ফেরে এবং ওর মাথার পাশে ও পেইয়ানকে দেখতে পায়। ও ভাবে সারা রাত ধরে পেইয়ান হয়তো ওর সেবা
করেছে, কিন্তু পেইয়ান মাত্রই ওর পাশে এসে বসেছিল। এতক্ষণ জিমিন ওর সেবা করছিল। জাংশি তো অজ্ঞান হওয়ার আগে পেইয়ানকে কিছু একটা বলতে চেয়েছিল এবং বলেছিল যেন পেইয়ানকে ডাকা হয়, কিন্তু পেইয়ানকে এখন আবার কোনো একটা লোক ডেকে নিয়ে যাওয়ায় ও পেইয়ানকে যেটা বলতে চেয়েছিল সেটা বলতে পারে না। তারপরে জাংশি এখানে রুমে এখন একাই ছিল। এই সুযোগে এখানে জাও চলে আসে। জাংশি তার মাস্টারের দেওয়া মাটির বিড়ালটা দেখতে পায়। ঠিক তখনই জাও এর গলা টিপে ধরে বলে যে কি হয়েছে, তুমি কি বলতে চেয়েছিলে পেইয়ানকে আমার পরিচয়? তখন জাংশি বলে আমি কিভাবে আপনার পরিচয় পেইয়ানকে বলবো, আমি তো জানি না আপনি কে, ইভেন আমি আপনার নাম জানি না, মুখ দেখিনি। তখন জাও বলে কিন্তু তুমি আমার হাতের এই কাটা দাগটা চেনো, এটাই তো তুমি বলতে চেয়েছিলে। কিন্তু মনে রেখো, তুমি যদি কোনোভাবে পেইয়ানকে আমার ব্যাপারে বলো তাহলে তোমার মাস্টারকে তুমি বাঁচাতে পারবে না। এই কেলেকারটা তোমার মাস্টার দিয়েছে না, ইভেন ওর মাস্টার ওকে যে লেটার লিখেছিল সেই লেটারেরও 2 লাইন ওকে পড়ে শোনায়। জাংশি বলে আমি বলবো না, তুমি ওই কেলেকারটা আমাকে দিয়ে দাও। কিন্তু জ তো দিবে না কোনোভাবেই। জ বলে তাহলে তুমি আমার হয়ে কাজ করো। এখন থেকে তেংরুইকে নিজের রেসিডেন্সে রাখার ব্যবস্থা করেছে পেইয়ান, তুমি ওর রেসিডেন্সে যাবে এবং কোথায় তেংরুই কখন কি করছে তার সমস্ত আপডেট আমাকে দিবে, এটা বলেই চলে যায়। এবার জাংশির খুবই রাগ হয়ে যায়। ও পেইয়ানকে আর কিছুই বলে না, মনে মনে শুধু জকেই গালাগালি করতে লাগে। এরপরে ও চারদিক ঘুরতে লাগে এবং কিভাবে তেংরুইয়ের সমস্ত খবর পাওয়া যায় সেই সব বিষয়েই ভাবনা চিন্তা করতে লাগে। এবং জাংশি কখন কোথায় কি করেছিল এগুলো আবার বসে বসে দূরের গাছ থেকে ওকে দেখছিল জও। জাংশি যেহেতু এখন এখানকার দাসী তাই ও কাজ করছিল, তো একটা রুমে এসে দেখতে পায় বিড়ালের ছবি আঁকানো। তখনই ও বুঝতে পারে যাও এখানে কোথাও একটা আছে। তখন ও গাছের দিকে তাকিয়ে দেখে যাও ওই মুখোশটা পরে ওখানে বসে আছে। তাই জাংশি বলে নির্লজ্জ বিড়াল, তোমার লজ্জা করে না উপর থেকে মানুষকে এভাবে দেখো? ও সবসময় যাওকে শেমলেস ক্যাট বলেই ডাকতো, কারণ ওর ক্যাটটা নিয়ে নিয়েছে অলরেডি যাও। এরপরে জাংশি ম্যানেজ করে ফেলে একটা টোকেন, কোনো রকমে ও তেংরুইয়ের রুমে ঢোকার ব্যবস্থা করে। তারপরে সবসময় তেংরুইয়ের পাশাপাশি থাকতে লাগে। তেংরুই তখন খুশি হয়ে জাংশিকে একটা টোকেনও উপহার দেয় এবং এটা ছিল একটা জেট পেন্ডেন্ট। জাংশি ভীষণ প্রিয় হয়ে ওঠে তেংরুইয়ের। এখন থেকে ও মনোযোগ দিয়ে কাজ করছিল এবং এখন তেংরুই কোথায় কি করছে সেই সমস্ত আপডেটও ও লিখছিল যাওকে দিবে বলে। কিন্তু এত সহজে তো ও যাওকে দিবে না। ও যাওকে দেখিয়ে দেখিয়ে একটা ঘর থেকে আসে যাতে যাও বুঝতে পারে তেংরুই আজকে কখন কোথায় কি করেছে সেটা ও লিখে রেখে এসেছে। কিন্তু যাও যখন কাগজগুলো পায় তখন দেখে যে ওর ভিতরে হাবিজাবি কি সব লেখা। যাও এটা দেখে প্রচন্ড রেগে যায় আর জাংশিকে ওর রুমে বেঁধে ফেলে বলে তুমি কি আমার সঙ্গে মজা করছো? তোমাকে আমি বলেছি না সবসময় আমাকে আপডেট জানাবে, কিন্তু তোমার মজা করার সাহস কি করে হয়? নিজের হাতে যে চিনির দানাগুলো ছিল সেগুলো জ্বালিয়ে গরম করে ওর মুখে দিতে লাগে এবং বিশ্রীভাবে ওকে টর্চার করতে লাগে। ওর গায়ে অনেকগুলো পোকা ছেড়ে দেয়। তারপরে জাংশি পড়ে যে আমার জুতার ভিতরেই আমি রেখেছি সেই লেখাগুলো। এরপরে জাংশিকে ছেড়ে দেয়। জাংশি বুঝতে পারে এই যাও মোটেও সুবিধার লোক নয়, এর সঙ্গে আসলেই মজা করা যাবে না। জাংশি এখন থেকেই ভালোভাবে তেংরুইয়ের আরও দেখাশোনা করতে লাগে। এদিকেই আমাদের পেইয়ানের মাকে দেখানো হয়। পেইয়ানের মা নামলিং নামের একটা শহরে থাকতো, যেটা ওদের পৈতৃক বাড়ি। তো এখানে এসেছিল মূলত পেইয়ানের সঙ্গে দেখা করবে বলেই। এখানে আসার পরে দেখতে পাই পেইয়ান এবং তার মেইড অর্থাৎ জাংশি দুজনের ভিতরেই কিছু একটা নিয়ে কথা বলা বলি করছিল। ঠিক তখনই ওর মা এসে উপস্থিত হয়। ওর মাকে দেখেই অবাক হয়ে যায় পেইয়ান আর বলে আপনি এভাবে হঠাৎ এলেন, আমাকে বললে আমি আপনাকে গিয়ে নিয়ে আসতাম। ওর মা বলে কেন আমি এসেছি, তোমার কি ভালো লাগছে না? তো পেইয়ানের মা অনেক স্ট্রিক্ট, এজন্য পেইয়ান ওর মাকে বেশ ভয় পেয়ে বা মানিয়ে চলে। তো এখানে আসার পরপরই আবার পেইয়ানের মায়ের বার্থডে ছিল, তাই পেইয়ান অনেক বড় করে ওর মায়ের জন্য একটা বার্থডে সেলিব্রেশন করার জন্য রাজ্যের সমস্ত লোকজনদেরকে ইনভাইট করে, যেখানে যাওকেও ইনভাইট করা হয়েছিল। জিমিন তখন জাংশিকে বলে জানো আজকে কমান্ডার যাও আসবে, তুমি ওর সামনে কিন্তু একটু চুপচাপ সংযত থেকো, কারণ সে কিন্তু অনেক বেশি মেজাজি একটা মানুষ, এমনিতেই খুব ভালো। এরপরে যাও আসে, সবাই যাওয়ের দিকে তাকিয়েই থাকে, কারণ যাও দেখতে ছিল অনেক সুদর্শন। জাংশি ওর দিকে তাকিয়েছিল, কিন্তু জাংশি তো জানে না এটাই হলো ওই নির্লজ্জ বিড়াল যে সবসময় ওকে টর্চার করে চলেছে, সেই সন্ত্রাসী। তো জাংশি ওর হাতের কাটা দাগটা দেখেই বুঝতে পারে আসলে এটাই সেই সন্ত্রাসী। তখন জাংশি ভুলভাল শুরু করে দিচ্ছিল,
ওখানকে থাকা যুবরাজ বলে আমাদের জও এত বেশি সুন্দর দেখতে যে মেয়েরা ওকে দেখলেই ভুলভাল শুরু করে। এরপরে যুবরাজ বলে পেইয়ান তো তোমাকে দাসী বানিয়ে রেখেছে, এমনকি তুমি পেইয়ানের কাছে এতটা গুরুত্বপূর্ণ যে রাজার কাছে পর্যন্ত তোমার জন্য ঔষধ চেয়েছিল। তাহলে একটা কাজ করা যাক, তুমি যেহেতু এত ইম্পর্ট্যান্ট একটা মানুষ, তাহলে আমাদের সবাইকে একটা খেলা দেখা। মানে ওরা দেখতে চেয়েছিল জাংশির ঠিক কী কী ট্যালেন্ট আছে সেটা যেন ও শো করে। জাংশি বলে ঠিক আছে, আমি না ছুঁয়ে না দেখে ফুলের নাম বলে দিতে পারি এবং আমার চোখ বন্ধ থাকবে এই অবস্থায় আমি বলে দিতে পারি। এটা শুনে সবাই ইমপ্রেসড হয়ে যায়। তখন ওখানে ছোট প্রিন্স জাওকে বলে তুমিও তাহলে এই খেলাটা ওর সঙ্গে খেলে দেখাও, আমার পক্ষ থেকে তুমি খেলবে আর পেইয়ানের পক্ষ থেকে খেলবে জাংশি। এরপরে জাংশি জাওয়ের চোখ বেঁধে দিচ্ছিল। বাঁধতে বাঁধতে ও জাওকে বলে আমি চিনতে পেরেছি তুমি সেই সন্ত্রাসী, এখন যদি আমি সবাইকে তোমার কথা বলে দিই, এটা বলে জোরে একটা গিট দেয়। তখন জাওকে এটা বলে যে তাহলে তুমি তোমার মাস্টারকে হারাবে। তখন আর জাংশি কিছুই বলে না। এরপরে যাও জাংশিকে দিয়েই ওর ফুলগুলো টেস্ট করিয়ে নিচ্ছিল, মানে জাংশির হাত দিয়েই ধরে মূলত গন্ধ শুকে ও বলে দিচ্ছিল কোনটা কোন ফুল। এরপরে আসে জাংশির পালা। তো জাংশি একটা স্টিক দিয়েই মূলত ওই ফুলগুলো তুলছিল এবং সেগুলোর গন্ধ না শুকে চিবিয়ে খেয়ে তারপরে বলে দেয় এটা কোন ফুল। সো হলো না, না দেখে না শুকে। তো এখানে জিতে যায় জাংশি। যাও বলে তুমি জিতে গিয়েছো, যদিও আমি সবগুলো ফুলের নাম বলতে পেরেছি, কিন্তু আমি তোমার হাত ব্যবহার করেছি। তো এখন তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তাই দিব। জাংশি বলে উপহারটা না হয় তোলা থাক, অন্য কোনো দিন চেয়ে নিব। এরপরে দেখতে পাই পেইয়ানের কানে কানে এসে কোনো একজন কেউ কিছু বলে যায়, সাথে সাথে পেইয়ান বাহিরে বের হয়ে আসে। আর জাংশিও একটু আড়াল থেকে দেখার চেষ্টা করেছিল পেইয়ান কোথায় গেল। তখন যাও এসে বলে কি হয়েছে, তোমার মাস্টারকে খুঁজছো নাকি? জাংশি তখন বলে তোমার তো সাহস কম না, তুমি আমার সঙ্গে আড়ালে কথা বলছো। যদি পেইয়ান দেখতে পায় তাহলে বুঝাই যাবে তুমি সেই সন্ত্রাসী, কারণ পেইয়ান অলরেডি আপনাকে সন্দেহ করছে মনে মনে, এবং পেইয়ান এটা জানে যে ওই সন্ত্রাসী আড়ালেই আমার সঙ্গে কথা বলতে চাইবে। আর আসলেও কিন্তু তাই, পেইয়ান মনে মনে যাওকে সন্দেহ করেছে এবং সে এটা বলেছে জাংশি আজকে সবসময় আমার সাথেই থাকবে এবং আড়াল থেকে সেই সন্ত্রাসী যদি এখানে উপস্থিত থাকে তাহলে জাংশির সঙ্গে কথা বলার চেষ্টা করবে। আসলে পেইয়ান ভেবেই নিয়েছে কোনো একজন অফিসিয়াল নিশ্চয়ই এই সন্ত্রাসী এবং সে এই রাজ্যের কোনো লোক হবে। আর যাও খুব বুদ্ধিমান একটা মানুষ, তাই পেইয়ান ওকে সন্দেহের নজরে রেখেছে। আর তাই তো সবসময় ও জাংশিকে কাছে কাছেই রাখছিল এবং দেখছিল যে কোনোভাবে যাও ওর সঙ্গে ইন্টারেক্ট করার চেষ্টা করে কিনা। কিন্তু মাঝখানে কোনো একটা খবর পেয়েই এখান থেকে চলে যেতে হয় পেইয়ানকে। আর তখনই বাহিরে আসলেই মূলত জাংশির সঙ্গে কথা বলে যাও, আর বলে তুমি তোমার মাস্টারকে খুঁজছো, তোমার মাস্টার কোথায় গেছে, যাও গিয়ে দেখে আসো। জাংশি যখন ওকে বলেছিল তোমার ভয় লাগছে না, যাও তখন বলে ভয় কিসের ভয়, আমি কোনো অন্যায় করিনি, তাহলে ভয় কেন লাগবে, তুমি যাও না তোমার মাস্টার কোথায় গেছে সেটা দেখে আসো। এবার যখন জাংশি চলে যায় যাও হাসতে লাগে, অর্থাৎ যাও কিছু একটা আন্দাজ করেছে। এরপরে আমরা রাজাকে দেখতে পাই। মূলত এখানে রাজা একটা ঘরে এসেছিল এবং ওখানে একটা ছবির দিকে তাকিয়েছিল। আর অন্যদিকে আমরা জাংশিকে দেখতে পাই, জাংশি আস্তে আস্তে আসছিল পেইয়ানের দিকে। ও পেইয়ানের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই রাজা পাশ দিয়ে চলে যায়। আর রাজা এসেছে পেই ম্যানশনে। কিন্তু এটা তো অবাক করা বিষয়, রাজা কেন পেই ম্যানশনে আসবে, কি কারণ থাকতে পারে তার পিছনে। আর এটা যেহেতু এখন জাংশিও দেখে ফেলেছে রাজাকে যেতে, সো জাংশিও কিছুটা তো অবাক হয়ই। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে পেইয়ানের মায়ের সঙ্গে রাজার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে তাদের বিয়েটা ভেঙে গিয়েছিল বা রাজা পেইয়ানের মাকে বিয়ে করতে পারেনি, তার বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। আর পেইয়ান একদম ছোটবেলা থেকেই, যখন ওর 6 বছর বয়স তখন থেকেই এই রাজ্যে আছে। আর পেইয়ানের মায়ের সঙ্গেই মূলত রাজা দেখা করতে এসেছিল। এখানে তাদের ভিতরে কিছু কথা হয়, যে কথাগুলো ছিল বেশ অন্যরকম। জাংশি পেইয়ানকে কিছুই বলে না, কিন্তু পেইয়ান তো মনে মনে ভাবছে জাংশির মনে কত প্রশ্ন, রাজা কেন এখানে আসবে। তবে পেইয়ান ইশারা ইঙ্গিতে জাংশিকে এটা বলে দেয় কাউকে এটা না বলতে। জাংশি বলে আমি কিছুই দেখিনি, কিছুই জানি না। পেইয়ান তখন বলে আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে আমার মা খুবই স্ট্রিক্ট এবং রুড ব্যবহার করত। তবে পেইয়ানের মায়ের আলাদা একটা উদ্দেশ্য ছিল পেইয়ানকে অত ছোট্টবেলায় রাজার পাশাপাশি রাখার পিছনে।
আসলেই পেইয়ানের ফ্যামিলির সঙ্গেও কিছু অন্যায় হয়েছে। সেগুলো অন্যায় কি আসলেই ওরা ওই দোষটা ডিজার্ভ করে সেটা আরও পরে জানবো। এখানে পেইয়ানের মা রাজার সঙ্গে কিছু কথা বলেছিল এবং শেষে সে একটা কথা বলেছিল ছোট্টবেলা থেকে আমি চেয়েছি আমার ছেলেটা তার বাবার ছায়ার নিচে থাকুক, সেজন্যই আমি রাজদরবারে তাকে পাঠিয়েছি। মানে এখানে পেইয়ানের মা রাজাকে এটা বোঝালো যে তার ছেলে আসলে তার স্বামীর নয় বরং রাজারই সন্তান। মানে যেহেতু রাজার সঙ্গে পেইয়ানের মায়ের বিয়ে হওয়ার কথা ছিল, তো রাজা এটা আদৌ বিশ্বাস করেছে কি করেনি তা জানি না, কিন্তু পেইয়ানের মা রাজাকে এটা বলে দিয়েছিল। আর যাই হোক, পেইয়ানকে আপনি একটু শান্তিতে থাকতে দিবেন, কারণ রাজা পেইয়ানকে আবার সন্দেহ করে। এদের ভিতরে অনেক জটিলতা আছে। পেই ফ্যামিলির উপরে রাজার একটা রাগ আছে, কারণ পেইয়ানের বাবার মৃত্যুটাও কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, সেও কোনো একটা দোষ কাঁধে নিয়েই মৃত্যুবরণ করেছে। আর পেইয়ান ছোটোবেলা থেকে চেষ্টা করছে ওর পরিবারের উপরে যে ব্লেমটা আছে সেই ব্লেমটা কাটানোর। তো আপনারা আরও একটু পরে খোলসা করে ব্যাপারটা জানবেন। এখানে একটু ব্যাপারটা ঘোলাটেই হয়ে গেল। যাই হোক, কিছুক্ষণ পরে সংবাদ আসে যে কোনো একটা ম্যানশনে নাকি আগুন লেগে গিয়েছে, আর সেটা ছিল তেংরুইয়ের ম্যানশন। তখনই ওখান থেকে দৌড়ে চলে যায় পেইয়ান, কারণ পেইয়ান এতদিন তেংরুইকে তার নিজের ম্যানশনে রেখে দিয়েছিল। হঠাৎ করে ওখানে আগুন ধরে যাওয়ায় সমস্ত দায়টা পড়ে যায় তখন পেইয়ানের উপরে। এবার শোনা যায় যে তেংরুই মারা গিয়েছে আগুনে পুড়ে, কিন্তু তেংরুইকে আলাদা করে একটা কারাগারে এনে বন্দি করে রেখেছিল যাও। এদিকে আমরা আবার দেখতে পাই জিমিন কিছু বই এনে দিয়েছিল জাংশিকে, যে দুই রাজ্যের ভিতরে সম্পর্কটা কি এটা পড়ে বোঝার জন্য, কারণ এখানকার কোনো কিছুই জানে না জাংশি। এখন তেংরুইয়ের মৃত্যুর ব্যাপারটা সারা রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল পেইয়ানের জন্য, কারণ ও যদি তেংরুইয়ের ব্যাপারটা ভালো করে সামলাতে না পারে তাহলে হয়তো আর মৃত্যুও হতে পারে। তো রাজা পেইয়ানকে কয়েকদিন সময় দেয় এই কেসটা ইনভেস্টিগেট করার জন্য। এদিকে যাও তো পেইয়ানকে ফাঁসিয়ে ফেলেছিল, যদিও পেইয়ানকে ফাঁসানো ওর উদ্দেশ্য ছিল না, ও চেয়েছিল তেংরুইকে মারতে, ওর টার্গেট তেংরুই। এদিকে জাংশি পেইয়ানের কথা চিন্তা করে বেশ চিন্তিত হয়ে পড়েছিল। পেইয়ানকে দেখতেও অনেক চিন্তিত লাগছিল, তাই জাংশি ওকে একটু কাঁধে ম্যাসাজ দিচ্ছিল। সেটা দূর থেকে আবার যাও দেখতে পায়। যাও তখন মনে মনে বলে এই মেয়েটা এখন থেকে আমারও কাজে লাগবে, কারণ এখন অনেক কিছুই সামনে আসবে। যেহেতু সেদিনকে পেই ম্যানশনের রাজাকে গিয়েছিল সেটা জাংশি দেখতে পেরেছিল, তাই ওকে এখন কাছে কাছেই রাখবে পেইয়ান, কারণ হয়তো রাজা এ কারণে জাংশিকে মেরেও ফেলতে পারে। কিন্তু পেইয়ান তো চায় না জাংশির কিছু হোক, সেজন্য জাংশিকে এখন থেকে কাছে কাছেই রাখবে। আর এটাকেই আমি কাজে লাগাবো, এই সুযোগটা আমার ভালোই কাজে লাগবে। এখন থেকে জাংশিও আমার উপকারে আসবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যাও কিছু ছেলেদেরকে ট্রেনিং করছিল, এবং উপর থেকে রাজা যাওয়ের এই ট্রেনের দৃশ্য দেখছিল আর বলছিল সেই কত ছোট্টবেলায় যাওকে আমি এখানে এনেছিলাম, যখন ওর বোনকে দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছিলাম। আসলে ওর বোন এই রাজদরবারে নৃত্য করতে এসেছিল, কিন্তু ওর বোনকে দেখে রাজার পছন্দ হয়ে যায়, তাই রাজা ওর বোনকে বিয়ে করে উপপত্নী বানিয়ে নেয়। জাওয়ের বোন তখন রাজাকে বলেছিল তার ভাইকে খুঁজে বের করতে, আর তারপরে রাজা জাওকে খুঁজে বের করে সেখান থেকে নিজের কাছেই রেখেছে, এবং সবথেকে বিশ্বস্ত লোক তার, অর্থাৎ রাজার সবথেকে বিশ্বস্ত লোক। এরপরে আমরা দেখতে পাই তেংরুইয়ের যে ঘর পুড়ে গিয়েছে সেখানে ইনভেস্টিগেট করা হচ্ছে। তো এখন থেকে জাংশিকেও পাশে রাখছে পেইয়ান, এবং এই তদন্তে কিন্তু জড়িয়ে আছে যাও নিজেও। এখন পেইয়ানের সঙ্গে মিলে ওরা কাজ করতে লাগে যে আসলেই তেংরুই মারা গেলটা কি করে। আসলে তেংরুই নাকি ওই দিন রাত্রেবেলা ভেড়া জ্বালাচ্ছিল এবং ভেড়ার রোস্ট করে খাচ্ছিল, তারপরেই নাকি ওখানে আগুন লেগে গিয়েছিল। জাংশি কিন্তু মনে মনে ভেবেই নিয়েছে যে তেংরুইকে মারার পিছনে জাওয়ের হাত আছে। তাই ওরা দুইজন যখন কথা বলছিল, জাংশি ওখান থেকে হাঁটতে হাঁটতে দূরে চলে আসে আর বলে নির্লজ্জ বিড়াল, সব কিছুর সঙ্গে তুমিই জড়িত। ঠিক তখনই ওখানে চলে আসে যাও নিজেও, এবং যাও এসে ওকে জড়িয়ে ধরে, আর জাংশিও ওকে জড়িয়ে ধরার পরে ওরা হঠাৎ করে দুজনেই পানিতে লাফিয়ে পড়ে। আর যাও সাঁতার কাটতে পারে না, হাবুডুবু খাচ্ছিল, তাই জাংশি যাওকে বাঁচিয়ে উপরে তুলে আনে। ততক্ষণে পেইয়ান এখানে চলে আসে ওর লোকজনদের নিয়ে। অনেকক্ষণই অজ্ঞান ছিল যাও, কিছুক্ষণ পরে ওর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পরে ও ধন্যবাদ জানায় জাংশিকে ওকে বাঁচানোর জন্য, কিন্তু এটা তো পুরোটাই ওদের প্ল্যান ছিল। যাই হোক, এরপরে পেইয়ান বলে আপনার কোনো সমস্যা হয়নি তো? যাও বলে তার কিছুই হয়নি। এরপরে পেইয়ান জাংশিকে বলে যে সে কি তোমার সঙ্গে কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু তবুও জাংশি কিছু বলে না। আর জাংশি এত কিছু করেছিল শুধুমাত্র ওর মাস্টারের ভয়ে, যদি যাও ওর মাস্টারের সঙ্গে কিছু করে দেয় এজন্য। এদিকে পেইয়ান বলে আমার একজনকে সন্দেহ হচ্ছে, তার নাম হলো শাও উষা। সে হলো মুনফল রাজ্যের সিটি লর্ডের ছেলে। সে যদি এখনো বেঁচে থাকে তাহলে সে তেংরুইকে মারতে পারে, কারণ
তেংরুই তার বাবার মৃত্যুর পিছনে অনেকটাই দায়ী, সেজন্য সে হয়তো তেংরুইকে মারতে চায়। এখন যদি শাওশাই এর পিছনে থেকে থাকে তাহলে আমাদেরকে শাওশাকে খুঁজে বের করতে হবে। আপনাদের তো বলেইছি শাওশা আর কেউ নয়, সেটা হলো জাও। আর পেইয়ান কিন্তু সেই পর্যন্ত পৌঁছে গিয়েছে, তার মানে পেইয়ান কতটা দূরদর্শী তা আপনারা বুঝতেই পারছেন। জাও বলে শাওশা কেন এটা করবে? ঠিক আছে, যদি এরকম কিছু হয় আমি তোমার সঙ্গে কাজ করব। পেইয়ান বলে তেংরুই যে মেনশনে মারা গিয়েছিল সেই মেনশনে 2 জন গার্ড ছিল, সেই গার্ডদেরকে তোমার ভোরের আর্মিরা ধরে নিয়ে গিয়েছে। তো আমাকে সেই গার্ডদের সঙ্গে দেখা করতে হবে, তো আমি তো যেতে পারবো না। তাহলে তুমি আমার হয়ে তাদেরকে একটু জিজ্ঞাসা করো, আর সাথে করে আমার দাসী জাংশিকে নিয়ে যেও। জাংশি ওদের সবার জন্য রান্না করে নিয়ে আসে। সবাই রান্নাটা খায়, কিন্তু খায় না যাও, আর বলে এটা অত্যাধিক মিষ্টি, দেখেই বোঝা যাচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পেইয়ান তার গার্ড আনকে বলছিল, আমার এখনও জাওয়ের উপর থেকে সন্দেহ যায়নি, আমার মনে হচ্ছে তেংরুইয়ের মৃত্যুর পিছনে জাওয়ের কোনো হাত থাকতে পারে, তুমি ভালো করে নজর রেখো। এরপরে ও জাংশিকে এসে বলে, তুমি কি জাওকে ভয় পাও? যদি তোমাকে তার সঙ্গে পাঠায় তাহলে তুমি কি ভয় পাবে? জাংশি বলে, না আমি জাওকে ভয় পাই না, সে হয়তো একটু বদমেজাজি, কিন্তু সে দেখতে বেশ সুন্দর, আর তাছাড়া আমার খুব একটা খারাপ মানুষ তাকে মনে হয় না। তখন পেইয়ান বলে, আমার সাথে যদি তাকে তুলনা করতে বলি তাহলে তুমি কি বলবে? জাংশি বলে, আপনি তো অতুলনীয়, আমার হৃদয়ে আপনি সবসময় আনম্যাচড, কারোর সঙ্গে আপনার তুলনাই হয় না। জাংশির এই কথা শুনে পেইয়ান মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। পেইয়ান যে জাংশির প্রেমে পড়ে যাচ্ছে তা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এরপর দিন জাংশি জাওয়ের সঙ্গে যাচ্ছিল, কিন্তু আন ওদের উপর নজরদারি করছিল। জাংশি গাড়ির ভিতর থেকে জাওয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও জাও ওকে থামিয়ে দেয়। আর এখন যখন ওরা কারাগারের ভিতরে আসছে তখন জাও বলে, তখন তো কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছিলে, বলো কি বলতে চাও? এখন তো দেখছি তুমি আমারই লোক, আমার হয়েই কাজ করছো। তখন জাংশি বলে, কে তোমার হয়ে কাজ করছে? আমি কারোর হয়ে কাজ করছি না। আর তুমি হয়তো জানো না, আনকেও কিন্তু খবরদারি করতে পাঠানোর জন্য পেইয়ান পাঠিয়েছে, তাই পেইয়ানকেও তুমি এত বিশ্বাস করো না। তুমি বরং এখন আমার সঙ্গে কাজ করো, যদি তুমি আমার সঙ্গে কাজ করো তাহলে সেটা সবথেকে বেস্ট হবে তোমার জন্য। কিন্তু জাংশি বলে, কখনোই না। এরপরে ওরা তংমিন নামের একজন গার্ডের সঙ্গে দেখা করতে আসে। তংমিনকে জিজ্ঞেস করে সেদিন ঠিক কী হয়েছিল। তংমিন বলে, আমি বাইরে থেকে দেখেছিলাম তেংরুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেড়ার মাংস খাচ্ছিল এবং ওর রুমের ভিতরে ও ভেড়ার মাংস জ্বালিয়েছিল, কিন্তু ওই অল্প আগুনের ভিতরে কিভাবে ঘরের ভিতরে আগুন লেগে গেল আর কিভাবেই তেংরুই মারা গেল আমি কিছুই বুঝতে পারছি না। এরপরে ওরা ফ্যানি নামের আরও একজন গার্ডের সঙ্গে দেখা করতে আসে। ফ্যানিও ওখানে ছিল সেদিন। এবার তংমিনের কথাটা কিছু ঠিক ছিল, কিন্তু ফ্যানি অন্যরকম উদ্ভট কথাবার্তা বলতে লাগে, কী সব হাওয়া হচ্ছিল হ্যান ত্যান। আসলে এ অনেকটা মাতাল এবং এ জুয়া খেলে আর একদম নিঃস্ব হয়ে পড়েছে প্রায়, আর এটাকেই যাও কাজে লাগিয়েছে। দুজনের কথা শোনার পরে জাংশি ওখান থেকে বাইরে বের হয়ে আনকে বলে, আমি যেহেতু বাইরে এসেছি তখন কিছু সবজি কিনে তারপরে বাসায় যাব। এরপরে ওরা সবজি কেনার জন্য বাইরে আসে। এরা দুজন যখন সামনে হাঁটছিল ঠিক তখনই আনও ওদেরকে পিছু পিছু ফলো করলে কিছু বাচ্চারা এসে আনকে টাকা দাও বলে ঘিরে ধরে। এই আড়ালেই এরা কথা বলে। এখানে জাংশি বলে, তুমি স্বীকার করো যে তুমি সাহসা, তুমি আসলে মুনফলেরই একজন লোক। তখন জাংশিকে যাও বলে, তুমি কি বললে? আমি সাহসা? কেন? আমাকে কি দেখে মনে হচ্ছে আমি সাহসা? তখন জাংশি বলে, আমি তোমার জন্য যে জাওটা রান্না করেছিলাম, মানে যে পায়েসটা, সেই পায়েসে আমি লিংজু ফুল দেইনি। আর লিংজু হলো এমন একটা ফুল যে ফুলটা সংগ্রহ করার জন্যই মূলত ও পৃথিবী ঘুরতে বেরিয়েছে, যে ফুলটা একমাত্র মুনফলে পাওয়া যায়। ওই ফুল দিয়েই অনেক সুন্দর রান্না করা যায়। তো ও পায়েসের সঙ্গে ওই ফুলটা দিয়ে রান্না করত। আর সব থেকে বড় কথা, মুনফলের মানুষ না হলে দেখা মাত্রই এটা কখনোই বলে দেওয়া সম্ভব না। যাও বলে, তুমি শুধুমাত্র এক বাটি পায়েস দিয়ে আমাকে এটা বিবেচনা করতে চাইছো যে আমি সাহসা কিনা? তুমি আসলেই পারো বটে। জাংশি বলে, শুধু এটা নয়, তুমি যেদিন আমাকে প্রথম মারতে গিয়েছিলে তখন আমার বুকের ভিতরে একটা বই ছিল, যে বইটাও ছিল মুনফলের। তুমি সেটা দেখে আমাকে আর মারোনি। তার থেকেও বড় কথা, মুনফলের মানুষরা অর্থাৎ ছেলেরা দেখতে অনেক সুদর্শন হয়, আর তুমি দেখতেও সুন্দর। যাও তখন বলে, ও আচ্ছা তাই নাকি? শোনো, তুমি যেরকম কারো হয়ে কাজ করো ঠিক তেমনি আমিও কারো হয়ে কাজ করি। তখন জাংশি বলে, তুমি কার হয়ে কাজ করো? সাহসার হয়ে কাজ করো? তার মানে তুমি সাহসার নও? তখন জাংশিকেও আবারও বলে, আমি সাহসা নই।
যাও তখন ওকে বলে, এখন থেকে তুমি যদি আমার কার সাথে কোনো কথা বলতে চাও তাহলে এরকম চাঁদের মতো সাইন করবে। এই সাইনটা দেখা মাত্রই আমি তোমার সঙ্গে কথা বলতে আসব, ঠিক আছে? এরপরে ওরা আবার সবজি কিনতে বেরিয়ে পড়ে। এখন ওরা দেখে দেখে কিছু সবজি কিনছিল এবং কিছু স্পেশাল বীজ কিনছিল জাংশি। তো হঠাৎ করেই জাংশির হাত ধরে যাও। এবার জাংশিকে হাত ধরা দেখে জাংশি বলে, তুমি আমার হাত কেন ধরছো? যাও বলে, তুমি ছেলেদের মন বোঝো না। এটা বলে জাংশিকে ফেলে দেয়। এরপরে জাংশির বীজের উপরে পা দিয়ে দেয় যাও। ঠিক তখনই ওখানে আন আসে আর জাংশিকে টেনে তোলে। এরপরে বাজার টাজার নিয়ে ওরা বাড়ির দিকে রওনা হয়। আসার পরে পেইয়ান জিজ্ঞেস করে, তুমি খুঁড়িয়ে হাঁটছো কেন? তোমার পায়ে কি হয়েছে? তখনও বলে, যাও আমাকে ফেলে দিয়েছে ইচ্ছে করে। কেন সে এরকম করে আপনি বলতে পারেন? ও কি আসলে এরকম নাকি? পেইয়ান বলে, আরে না, ও তো এরকম মানুষ না, নিশ্চয়ই মজা করছিল। কিন্তু তোমরা কি কোনো কিছু জানতে পেরেছো? তখন জাংশি বলে, তংমিন তো যা বলেছে ঠিক আছে, কিন্তু ফ্যানি কীরকম উদ্ভট কথাবার্তা বলছিল। সে বলছিল আগে থেকেই ভিতরে কেউ ছিল এরকম কিছু, তার মানে হয়তো বা আগে থেকেও ভিতরে কেউ ছিল বা এরকম কিছু হবে। এরপরে জাংশিকে পাঠিয়ে দেয় পেইয়ান আর বলে, ঠিক আছে তুমি রেস্ট করো। এরপরে ও আনির কাছে শোনে যে সেরকম সন্দেহজনক কিছু চোখে পড়েছে কিনা। তখন আন ওকে বলে যে না, সেরকম সন্দেহজনক কিছু চোখে পড়েনি, কিন্তু বাজারের মাঝখানে আমি ওদেরকে একটু সময়ের জন্য হারিয়ে ফেলেছিলাম, কিন্তু পরে এসে দেখলাম যে সত্যি ওরা ঝগড়া করছিল। আর জাংশি আড়াল থেকে আবার ওদের দুইজনের কথা শোনে। আসলে জাংশিকে যাও বলেছে যতক্ষণ না পেইয়ান ওর উপর থেকে সন্দেহ দূর করছে ততক্ষণ ও জাংশিকে ছাড়বে না বা ওর মাস্টারকেও ছাড়বে না। এখন জাংশি যদি ওর মাস্টারের ওই মাটির বিড়ালটা নিতে চায় তাহলে পেইয়ানকে এটা বোঝাতে হবে যে কোনো দোষ নেই জাওয়ের, এবং জাও এসবের ভিতরে একদমই জড়িত নেই। আর তাই তো জাওয়ের হয়ে আবার কাজ করতে থাকে জাংশি। পরদিন জাও সবাইকে নিয়ে একটা জায়গায় আসে। পেইয়ান এখানে এসে দেখতে পায় এখানে একটা দরজা আছে যেটা পানির ভিতরে, অর্থাৎ এখানে যে লোকটি এসেছিল সে আসলে সাঁতরে এসেছে এবং এটা ওই এস্টেটের কোনো লোকের কাজ হবে, কারণ এখানে এক ধরনের ফিতা বাঁধা ছিল যে ফিতারা আসলে ওই এস্টেটের লোকজন ব্যবহার করে। তার মানে যে তেংরুইকে মেরেছে সে ওই এস্টেটের কেউ হবে। এবার জাংশি মনে মনে বলে, আচ্ছা তো এটা তার মানে জয়ের কাজ না। তাই ও জয়ের সঙ্গে আলাদা করে দেখা করতে আসে এবং ওর হাতে জোরে কামড়ে ধরে বলে, তুমি জানতে যে আমি আসলে তোমার ফাঁদে পা দিয়েছি। আমি জানি তুমি এটা করনি এবং তুমিও আমাকে বোঝাতে চেয়েছিলে যে তুমি এটা করনি, আর আমি যেন উল্টোপাল্টা ভুলভাল পেইয়ানকে বলি আর পেইয়ান তোমাকে সন্দেহ করে আর তারপরে পেইয়ান আসল সত্যটা জানতেও পারে। যেমন তুমি সেদিন ইচ্ছে করে ধাক্কা দিয়ে পানিতে পড়ে গেলে, কিন্তু তুমি সাঁতার জানো না, তাহলে তো প্রশ্নই আসে না যে পানি সাঁতরে তেংরুইয়ের ঘরে তুমি ঢুকতে পারো। তো এই প্রমাণ তো তুমি পেইয়ানকে আগে থেকেই দিয়েই দিয়েছ, তার মানে তুমি তোমার নাম অলরেডি ক্লিয়ার করে ফেলেছো। পেইয়ান কোনোভাবেই তোমাকে আর সন্দেহ করবে না। তার থেকেও বড় কথা, আসলেই তো তেংরুইকে তুমি মারতে যাওনি, তাই না? কিন্তু এর অনেক লেভেল উপর দিয়ে চলে যাও ওকে বলে, কিন্তু তুমি আগে থেকে আমাকে কেন সন্দেহ করেছিলে বা মুনফালের শাহ উষাকে কেন সন্দেহ করেছিলে? মুনফাল একটা ছোট্ট রাজ্য বলে বা অনেক গরিব একটা রাজ্য বলে ওদের সবাইকে এখন দাসী বানিয়ে রাখা হয়, এজন্য গরিবদের উপরে খুব দ্রুতই দোষ চাপানো যায়, তাই না? কিন্তু এখন তোমরা মানতে পারছো না ওই স্টেট থেকে একজন সৈন্য এসে এখানে তেংরুইকে মেরে দিয়ে গেল, সেটা তোমাদের মানতে খুব অসুবিধা। কিন্তু তোমরা এটা মানতে পারবে যদি মুনফাল থেকে কেউ এসে তেংরুইকে আক্রমণ করে, সেটা, তাই না? তুমি জানো এখন কি অবস্থা মুনফাল সিটির লোকজনগুলোর, কিভাবে ওরা বছরের পর বছর কৃতদাস হয়ে বিক্রি হয়ে যায়। জাংশি ওকে ভয় দেখিয়েছিল যে ও পেইয়ানকে ওর আসল সত্যটা বলে দেবে যে জয়ই সেই সন্ত্রাসী। তখন যাও বলে, ঠিক কোথা থেকে শুরু করবে? তুমি পেইয়ানকে দিনের পর দিন মিথ্যা কথা বলে এসেছো, আমার হয়ে কাজ করেছো। পেইয়ান তোমাকে টোপ বানিয়ে আমাকে ধরতে চেয়েছিল, তো পেইয়ান কি ভুল করেনি? পেইয়ান কি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি? তাহলে একা কেন আমার দোষ হবে? পেইয়ান রাজার সঙ্গে পর্যন্ত মিথ্যা কথা বলেছে, তাহলে পেইয়ান বিশ্বাসঘাতক না, আমি কেবল প্রতারক। এইসব বলে একটু ইমোশনাল কথাবার্তা বলে ওখান থেকে চলে যায় যাও। আর খুব মন খারাপ হয়ে যায় জাংশি জানতো না আসলে মুনফাল শহরের লোকজনগুলো এত কষ্টে আছে। এরপরে জাংশি বাহিরে আসে, সোজা জিংমিনের কাছে জিজ্ঞেস করে যে আসলে মুনফাল সিটিটা কোথায় এবং কি অবস্থা। জিমিন তখন বলে, মুনফাল সিটি যেখানে অবস্থিত তার দুই পাশে দুইটা কিংডম, একটা হলো লিয়াং
ইয়াং কিংডম, আর আরেকটা হলো চিংকং, আর সেটা হলো এই রাজ্য। মুনফল শহরের লোকজন একসময় অনেক সুখে ছিল, কিন্তু মুনফল শহরের যে রাজা বা লর্ড ছিল সেই লর্ডকে খুব বিশ্বাসঘাতকতার সহিত মেরে ফেলা হয়। তারপর থেকে ওই শহরের সব মানুষদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়। বছরের পর বছর তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে কৃতদাস হিসেবে বিক্রি করা হয়, আর ওখানে সবসময় দুর্ভিক্ষ চলে। সো খুবই খারাপ অবস্থা, যেটা শুনে জাংশির আরও মন খারাপ হয়ে যায়। জাংশি তো আগে থেকে জানতোই না ওই শহরের অবস্থাটা এত শোচনীয়। এদিকে আমরা আবার দেখতে পাই জাওকে, যা ওর হাতের দিকে তাকিয়েছিল আর ওই মাটির বিড়ালটার দিকে তাকিয়েছিল। ও ভাবছিল জাংশির কথা। এরপরে আমরা দেখতে পাই এখানে ইফে এসেছে। ইফে বলে ওরা যদি কোনোভাবে বুঝতে পারে যে তেংরুই মারা যায়নি, তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তেংরুইকে আসলে সেদিন অজ্ঞান করে আলাদা জায়গায় বক্সে করে সরিয়ে ফেলা হয়েছিল। তেংরুইয়ের জায়গায় অন্য একটা লোককে রেখে যাওয়া হয়েছিল, আর পরে একটা লাশকে রেখে যাওয়া হয়েছিল, যেটাকে লাশ হিসেবে চালান দেওয়া হয়েছে। এরপরে আমরা জাংশিকে চুপচাপ বসে থাকতে দেখি। তখন সেখানে পেইয়ান আসে এবং ওর শীত লাগছে দেখে ওর গায়ে একটা কাপড় দেয়। পেইয়ান এবং জাংশি কথা বলছিল। ঠিক তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে জাংশি একটা দাসীকে দেখছে আড়াল থেকে খেতে, এবং ও বাইরে থেকে শ্যাডো দেখতে পাচ্ছিল। তখন জাংশির মাথায় আসে সেদিন তংমিন বলেছিল সেও বাইরে থেকে শ্যাডো দেখেছিল যে ভিতরেই খাচ্ছে তেংরুই, তাহলে ওটা তো তেংরুই না হয়ে অন্য কেউ হতে পারে। এরপরেই জাংশি শুরু করে গবেষণা। তেংরুই কবিতা লিখত, তাই ও তেংরুইয়ের বিভিন্ন কবিতা পড়তে শুরু করে। সেখানে ও একটা কবিতা দেখতে পায় যেটা তেংরুই নিজের সম্পর্কে লিখেছিল। সেখানে লেখা ছিল তেংরুইয়ের একটা পা ভাঙা ছিল, কিন্তু যে লাশটা পাওয়া গিয়েছে তার তো হাত পা সব ভালো ছিল। আজকে পেইয়ানের রাজার কাছে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু রিপোর্ট দেওয়ার আগেই গেটে এসে ওকে ধরে ফেলে আর বলে তেংরুই আসলে মারা যায়নি, তেংরুই বেঁচে আছে এবং তার জায়গায় অন্য কাউকে লাশ হিসাবে সাজিয়ে রাখা হয়েছিল। আর এটা শুনে পেইয়ান ভীষণ হ্যাপি হয়ে যায়। এদিকে আমরা তেংরুইকে দেখি, যেহেতু এখন আর কোনো সময়ই ছিল না জাওয়ের কাছে, তেংরুইকে ওরা বারবার ফোর্স করতে লাগে আর বলতে লাগে তুমি বলো, তুমি এখান থেকে 17 বছর আগে যতজন মানুষদেরকে কৃতদাস হিসেবে বিক্রি করেছিলে তাদেরকে ঠিক কোথায় বিক্রি করেছিলে? এখানে 2 জন বৃদ্ধ এবং বৃদ্ধাও ছিল। এরপরে আমাদের প্রিন্স সি নামের একটা ছেলেকেও দেখানো হয় যে আসলেই ওই রাজ্যে এসেছিল, মানে মুনফল রাজ্যে এসেছিল 20 বছর আগে, এবং যাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাকে কেউ যেন মেরেও ফেলেছিল। আর সেই দায় গিয়েই পড়েছিল মূলত শাও হাউতিয়ানের উপরে। আর তেংরুই এইসব সম্পর্কে জানে এবং তেংরুই তখনকার গার্ড ছিল। তেংরুইয়ের কাছে ওরা জিজ্ঞেস করে যে আসলেই প্রিন্স সিকে কে মেরেছিল? তখন তেংরুই বলে ইয়ান সিস্টার্স মেরেছিল। আসলে এখান থেকে 20 বছর আগে মুনফল শহরে প্রিন্স সি নামে একটা লোকের আসার কথা ছিল। সেই প্রিন্স সি এই শহরে এসেছিল, কিন্তু তখনই খবর পাওয়া যায় যে অন্য একটা রাজ্যের রাজা মারা গিয়েছে। প্রিন্স সি এটা শোনা মাত্রই তার রাজ্যে ফিরে গিয়েছিল, কিন্তু পরে প্রিন্স সিকে আর তার রাজ্যে দেখা যায়নি, বরং মুনফল শহরে তার মৃতদেহ পাওয়া যায়। আর যে দায় গিয়ে পড়েছিল মূলত শাও উষার বাবার উপরে, আই মিন শাও হাউতিয়ানের উপরে। তার জন্য সবাই ওকে দেশদ্রোহী ভেবেছিল এবং সবাই ভুল বুঝে তাকে মেরে ফেলেছিল। তেংরুই কিন্তু এই সমস্ত কথা জানতো, কিন্তু তেংরুই কাউকে জানায়নি নিজের প্রাণের ভয়ে। এজন্যই তেংরুইকে সবসময় টার্গেটে রেখেছিল প্রথমেই শাও উষা, আই মিন জও। এজন্য ওকে মারতে চেয়েছিল, কারণ ওর জন্যই ওদের পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেল। এছাড়া তেংরুই বছরে বছরে বহু মানুষকে কৃতদাস হিসেবে অন্য দেশে বিক্রি করে দিয়েছে, আর সেজন্য তেংরুইয়ের উপরে ওই রাজ্যের অনেক মানুষের অনেক ক্ষোভ, আর সব মানুষের হয়েই মূলত লড়াইটা করছে যাও। তখন তার আঙ্কেলকে বলে আমাদের হাতে আর বেশি সময় নেই, তেংরুইকে এক্ষুনি এখান থেকে সরাতে হবে না। এদিকে পেইয়ানকে দেখতে পায়। পেইয়ান যেহেতু অলরেডি বুঝে গিয়েছে যে তেংরুই মারা যায়নি, তাই ও লুকিয়ে তেংরুইয়ের লাশ দেখতে চায়। সেখানে গিয়ে বুঝতে পারে যে ওর হাত পা কোনো কিছুই ভাঙা নেই, তাই সে তার আর্মিদের আলাদা করে বলে দেয় যেভাবেই হোক তেংরুইকে খুঁজে বের করতে। এরপরে ওরা পুরো শহরে তন্ন তন্ন করে তেংরুইকে খুঁজতে লাগে, আর রাত্রেবেলা একসঙ্গে জাংশিও বের হয়েছিল খুঁজতে তেংরুইকে, কিন্তু ওরা কোথাও তেংরুইকে খুঁজে পায় না। জাংশি সকালবেলা মনে করে ওকে পেইয়ানকে বলে দিবে যে যাও সেই সন্ত্রাসী। তারপরে ওর হাতে আমরা একটা চিঠি দেখতে পাই, যে চিঠিটা ও মূলত রেখেছিল পেইয়ানের জন্যই। এরপরে ও রান্না করতে চলে যায়। ঠিক তখনই ওর জেট পেন্ডেন্টটা, যেটা তেংরুই ওকে দিয়েছিল, সেই পেন্ডেন্টটা রাখা ছিল একটা জায়গায়, সেটা কেউ এসে চুরি করে নিয়ে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই পেইয়ানের সৈন্যরা সবসময় ফলো করছিল এবং রাজ্যের ভিতরে ওরা একটা সাসপিশিয়াস গাড়ি দেখতে পায়। ওই গাড়িটাকে ফলো করতে করতে ওরা একটা বাড়ির সামনে এসে থামে, যে বাড়িটা ছিল জেনারেল লুইয়ের বাড়ি। এখানে তেংরুই তাড়াহুড়ো করে যেতে গিয়ে ওর একটা জুতা পড়ে গিয়েছিল, যেটা আবার আন পেয়ে যায় এবং পেইয়ানকে জানায়। পেইয়ান তখন বলে জেনারেল লুইয়ের
লেয়ের বাড়িতেই এখন আছে তেংরুই, কিন্তু আমরা মহারাজার আদেশ ব্যতীত কোনোভাবেই জেনারেলের বাড়িতে ঢুকতে পারবো না। এরপরে আমরা দেখতে পাই যে জেনারেল লেই নামের একটা লোক খুবই পেইয়ানের উপর রাগারাগি করছিল আর বলছিল ওর সাহস কী করে হয় তেংরুইকে মেরে ফেলার। আসলে এই সমস্তটা ওর উপরে এজন্য বত্তাচ্ছে কারণ তেংরুইকে ও কিছুদিনের জন্য ওর ম্যানশনে রেখেছিল, যেহেতু নিজের ম্যানশনেই ছিল আর এখন তেংরুই মারা গিয়েছে, সো অনেক বড় একটা দায়িত্ব এসে পড়েছে পেইয়ানের উপর। তো পেইয়ান একজন ইউনাককে বলে দেয় রাজাকে এটা বলতে যে পেইয়ান মারা যায়নি। এইদিকে জেনারেল লেইয়ের কিছু সৈন্যরাও এই ব্যাপারটা তদন্ত করার জন্য তেংরুই কোথায় মারা গিয়েছিল সেখানে তদন্ত করতে লেগে যায়। পরে রাজসভায় ইউনাক এসে রাজাকে কানে কানে কিছু একটা বলে, হয়তোবা সেই কথা যেটা পেইয়ান বলতে বলেছিল। রাজসভায় সবাইকে ডাকা হয়। ঠিক তখন আমরা জাংশিকে দেখতে পাই ও নিজের রুমে বসে খাচ্ছিল এবং ও দূরে তাকিয়ে দেখে ওর জেট পেন্ডেন্টটা যে জায়গায় রেখেছিল সেখানে নেই। এদিকে আমরা জেনারেল লেইকে দেখতে পাই। জেনারেল লেই বলেছিল পেইয়ানই আসলে মেরেছে তেংরুইকে, কারণ ওখানে ওরা একটা জেট পেন্ডেন্ট পেয়েছে, যে পেন্ডেন্টটা আসলে পেইয়ানের দাসীকে দিয়েছিল তেংরুই। সেই পেন্ডেন্টটা ওরা যখন ওখানে পেয়েছে তখন ওরা দেখতে পেয়েছে কালো কাপড় পরা একটা লোক ওটা চুরি করতে এসেছিল। মূলত ওরা বুঝতে পেরেছিল যে ওরা এখানে একটা পেন্ডেন্ট হারিয়ে ফেলেছে, সেটাকেই নিতে এসেছিল। কিন্তু ঠিক তখনই জেনারেল লেই ওখানে উপস্থিত হয়, ওই লোকটি পালিয়ে যেতে বাধ্য হয়। আর তারপরেই তো ও তেংরুইয়ের মৃত লাশের পাশেই ওই পেন্ডেন্টটা পায়, আর সাথে সাথে ওই লোকটা একটা ছুরি ওখানে চালিয়েছিল সেটাও পায়। আর ওই ফলকটা ছিল মূলত চেংফং গার্ডের ফলক, যেটা ছিল পেইয়ানের গার্ডদের। আর এখন সমস্ত তীর গিয়ে বিঁধে পেইয়ানের দিকে, অর্থাৎ পেইয়ানই তেংরুইকে মেরেছে। এবার তখন যুবরাজ বলে, আচ্ছা যখন তেংরুই মারা গিয়েছিল পেইয়ান তুমি কোথায় ছিলে তখন? আসলে পেইয়ান তো সেই দিন ওখানে ছিল যেখানে ওর মা এবং রাজা কথা বলছিল। তো পেইয়ান কোনোভাবেই তো এই কথাটা রাজসভায় সবার সামনে বলতে পারবে না যে সেদিন রাজা ওর মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। পেইয়ান কোনোভাবে এই কথাটা বলে না, ও কেবল রাজার দিকে তাকিয়ে থাকে, কারণ রাজাও খুব ভালোভাবে জানে যে সেদিন পেইয়ান ঠিক কোথায় ছিল। এদিকে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যাও আগে থেকে জানতো যে পেইয়ান ধরা পড়বে এবং পেইয়ানকে বলবে তখনও কোথায় ছিল তাও বলতে পারবে না, আর এভাবেই পেইয়ান ফেঁসে যাবে। এবার পেইয়ান সেভাবে ফেঁসেও গেল। এখন যেহেতু পেইয়ান কিছু বলতে পারছে না, তাই রাজা বলে দেয় পেইয়ানকে গ্রেপ্তার করা হোক, সাথে ওর দাসীকেও। ওর দাসীকে যখন এরা ধরতে আসে তখন দাসীকে একজন মিস্ট্রেস অনেক জোরে একটা থাপ্পড় দেয়। এরপরে রাজা আলাদা করে পেইয়ানের সঙ্গে দেখা করতে আসে আর বলে, তুমি দাসীর জন্য কেন এত কিছু সাফার করছো? ওই পেন্ডেন্টটা তোমার দাসীর কাছে ছিল, তুমি যেহেতু অনেক বছর ধরে আমার হয়ে কাজ করো তাই তোমাকে আমি বাঁচিয়ে দিব, কিন্তু তোমার দাসীকে আমি বাঁচাতে পারবো না। তখন পেইয়ান পায়ে পড়ে বলে, প্লিজ ওকে আমি অনেক পছন্দ করি, আপনি ওকে মারবেন না, ওর কোনো দোষ নেই, আমার সব দোষ, আমি সমস্ত দোষ মাথা পেতে নিব, কিন্তু আপনি ওর জীবন ভিক্ষা দিন। আর ঠিক তখনই এখানে এই একই কারাগারে জাংশিকেও নিয়ে আসা হচ্ছিল। জাংশি দূর থেকে দেখতে পায় যে পেইয়ান কিভাবে ওর জীবনের জন্য রাজার কাছে মাথা ঠুকে মরছে, এটা দেখে ওর খুব খারাপ লাগে। এরপরে যাও জাংশিকে অন্য একটা ছেলে নিয়ে যায় আর বলে, তোমার মাস্টার তো তোমার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত, তো এরকম মাস্টারের জন্য তুমি যদি তোমার নিজের জীবন দিতে পারো তাহলেও তো হাসি মুখে তুমি মৃত্যুকে বরণ করতে পারবে, তাই না? আসলেই তুমি একটা জিনিস, তোমার জন্য তোমার মাস্টার মরতে চাইছে। ঠিক পিছনেই একটা শার্প কিছু দেখতে পেয়েছিল জাংশির খুব রাগ হয়ে যায়, তাই ও সোজা ধাক্কা দিয়ে ওই শার্প জিনিসটার উপরেই ফেলে দেয় যাওকে আর বলে, তাই নাকি, তাহলে আমি তোমাকে আগে মারবো। যাও তখন বলে, আচ্ছা তাহলে আমিও তোমাকে নিয়েই মরবো। এটা বলে যাও জাংশিকেও তার বুকের সঙ্গে চেপে ধরে, ফলে ওই সেম ফলকটা জাংশির বুকেরও এফর ওপর হয়ে যায়। ওরা দুজনেই কিন্তু মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে গিয়েছিল। এরপরে যুবরাজ আসে পেইয়ানের সঙ্গে দেখা করতে। যুবরাজ বলে, আমি জানি তুমি কখনোই তেংরুইকে মারতে পারো না, কিন্তু তবু কেন স্বীকার করছো না সেদিন তুমি কোথায় ছিলে? তখন যুবরাজের হাতে একটা চিঠি দেয় পেইয়ান আর বলে, এটা আমার মাকে দিয়ে দিবেন, আর প্লিজ আপনি এটা দেখবেন যেন জাংশিকে মারা না হয়, জাংশির কোনো দোষ নেই। আসলে পেইয়ানকে কে মেরেছে, তেংরুইকে কে মেরেছে সেটা আমাদের ধরতে হলে আমার দাসীকে প্রয়োজন, তাই এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এরপরে আমরা দেখতে পাই যে পরদিন আবারও জাংশির সঙ্গে দেখা করতে এসেছিল যাও। কালকে যে ক্ষতটা ওদের হয়েছিল সেটা খুব একটা ডিপ ছিল না, হয়তো ডিপ ছিল কিন্তু এদের দেখে কিছুই হয়নি। আজকে জাংশিকে একেবারেই মেরে ফেলতেই এসেছিল যাও আর বলে, তোমাকে আর কোনো কাজে লাগবে না, তাই আমি তোমাকে মেরে ফেলবো। ওয়াইন দিয়ে ওর দম বন্ধ করার চেষ্টা করেছিল। তখন জাংশি হাত দিয়ে চাঁদের মতো সাইন করে আর বলে,
তুমি যদি আমাকে সত্যিই মেরে ফেলতে চাও তাহলে তুমিও মারা পড়বে, কারণ আমি এখানে আসার আগেই বাড়িতে একটা চিঠি লিখে রেখে এসেছি, যেখানে আমি তোমার সমস্ত কুকর্মের কথা লিখে এসেছি। আমি যদি মারাও যাই তাহলে তুমিও বাঁচবে না। তাছাড়া সেদিন মনে আছে তুমি আমার বীজের উপরে পা দিয়েছিলে? ওটা সাধারণ কোনো বীজ ছিল না। ওই বীজের উপর পা দেওয়ার কারণে তোমার জুতার ছাপ কখনোই আর উঠবে না। ওটা যদি হোয়াইট ভিনেগারে ধোয়া হয় তাহলে সবসময়ই তোমার পায়ের ছাপ পাওয়া যাবে। তুমি যে জেট পেন্ডেন্টটা রেখে এসেছিলে সেটাও পাওয়া যাবে। তুমি ধরা পড়ে গিয়েছো। এতে খুব রেগে যায় যাও, কারণ যাও ওর সঙ্গে বুদ্ধিতে পারছে না। ঠিক তখন এখানে যুবরাজ আসে আর বলে, খবরদার কোনোভাবেই যেন জাংশিকে না মারা হয়। তখন যাও মনে মনে ভাবে, তাহলে তো একে আর আমরা মারতে পারবো না, একে বাঁচিয়ে রাখাই লাগবে। এদিকে রাজা আবার যাওকে ডেকে পাঠায় আর বলে, প্রোগ্রেস কত দূর? যাও বলে, যেভাবেই হোক পেইয়ানকে আপনি বের করুন। আমার মনে হয় পেইয়ানের কোনো দোষ নেই, আর তার দাসীরও। আর পেইয়ান তার দাসীকে যথেষ্ট পছন্দও করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আবারও পেইয়ানের লোকজন বা গার্ডেরা ফলো করছিল ওই গাড়িটিকে এবং তেংরুইকে ওরা ধরে ফেলে। অন্যদিকে আমরা আবার যুবরাজকে দেখি ও পেইয়ানকে ছাড়াতে এসেছিল। পেইয়ানকে ছাড়াতে এসে ও এটা বলে যে জও রাজার কাছে এজন্য মিনতি করেছে যাতে তোমাকে ছেড়ে দেওয়া হয়, তো রাজা ওর আদেশেই মূলত তোমাকে ছেড়ে দিয়েছে। এতে পেইয়ান মনে মনে ভাবে, তাহলে জও বোধহয় আমার শত্রু নয়। এদিকে জাংশিকেও ছেড়ে দেওয়া হয়। ওদের দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছিল এবং জয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে পেইয়ান। এরপরে নিজের গার্ডের লোকজনদেরকে নিয়ে ও সোজা তেংরুইকে ধরার জন্য যায়। এবার ওরা তেংরুইকে জীবন্ত অবস্থায় ধরতে পারে। আর অন্যদিকে তেংরুইকে মারার জন্য আরও একজন বৃদ্ধ এবং বৃদ্ধাকে রেখেছিল জও। মূলত মারার জন্য নয়, এই বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের মেয়ের জন্যই এসেছিল তেংরুইকে মারতে। তাদের মেয়ের নাম লান। এই মেয়েকে অনেকদিন আগে কৃতদাস হিসেবে তেংরুই বিক্রি করে দিয়েছিল। আর তাদের মেয়ে কোথায় আছে এটা জানার জন্যই ওই বৃদ্ধ এবং বৃদ্ধা তেংরুইকে ধরার জন্য এসেছিল। আর এই দুজনকেও পেইয়ান এখন ধরে ফেলে। ওদের কাছে জিজ্ঞেস করে, তোমাদের কে পাঠিয়েছে? কিন্তু ওই বৃদ্ধ এবং বৃদ্ধা কোনোভাবেই স্বীকার করে না তাদের কে পাঠিয়েছে। আসলে এরা তো জয়েরই পরিচিত লোক। জও ওদেরকে চোখে ইশারা করে আর এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু ঠিক তখনই বৃদ্ধাটা জওকে উঠে কানে কামড় দেয় আর নিজে বিষ পান করে আত্মহত্যা করে। আর নিজের স্ত্রীকে চোখের সামনে মরতে দেখে ওখানে যে বৃদ্ধ ছিল সেই লোকটিও মারা যায়। মারা যাওয়ার পরে তার পকেট থেকে একটা চুড়ি বের হয়। তখনই জয়ের মনে পড়ে এই লোক দুটো তার কাছে এসেছিল শুধু বিচার চাইতে, আর বলেছিল তাদের ছোট্ট মেয়ে লানকে কেউ কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছে, আর সেটা ছিল তেংরুই। আর এটা মুনফল সিটির সবারই আসলে ঘটনা, সবার সঙ্গে এরকম ঘটেছে। তারা তাদের প্রিয় মানুষকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল। এদেরকেই মূলত স্বাধীনতা এনে দিবে বলেই এত কাজ করছিল, কিন্তু অবশেষে এই লোকগুলোও মারা গেল। এদিকে তেংরুইয়ের ব্যাপারটা মিটে যাওয়ায় রাজা বেশ খুশি হয়েছিল, তাই রাজা একটা জলসার আয়োজন করে। আর এই জলসায় খুব মন খারাপ করেই মদ্যপান করতেছিল জও। আর জও তখন একটা নৃত্য করেও সবাইকে দেখায়। নাচের এক পর্যায়ে ও শুয়ে পড়ে আর ওই মৃত ব্যক্তিগুলোর কথা মনে করে। ওর প্রচণ্ড কষ্ট লাগছিল, কারণ একে একে ও অনেক মানুষকে হারিয়েছে। ও কেন এত আনলাকি। জাংশি যখন এখান থেকে চলে যাচ্ছিল, জাংশি তখন ওর হাত দিয়ে একটা চাঁদের মতো সাইন করে পিছন থেকে, যেটা দেখে জও বুঝতে পারে জাংশি ওর সঙ্গে কথা বলতে চাইছে। তাই জও বাড়ি আসার পরে জাংশির সঙ্গে কথা বলার জন্য জাংশির প্যালেসে যেতে লাগে। এদিকে জাংশি যখন বাড়িতে এসেছিল তখন সেই চিঠিটা ও নিজের হাতে নেয়, যেটাতে ও জয়ের সমস্ত কুকর্মের কথা লিখেছিল। ও চিঠিটাকে পুড়িয়ে দেয়, কারণ ও মনে মনে ভাবছিল যে বৃদ্ধ এবং বৃদ্ধা মারা গেল, তারা কি আসলে একটা খারাপ মানুষের জন্য মরে যাবে? তারা তো জয়ের লোক আমি জানি, কিন্তু জওকে বাঁচানোর জন্য ওরা মারা গিয়েছে। তার মানে জও এরকম কোনো খারাপ মানুষ নয় যার জন্য অনেক মানুষ জীবন দেবে। তার মানে জও হয়তো ভালো কিছু করার চেষ্টা করছে। আমি হয়তো ওকে ভুল বুঝেছি। দুনিয়ায় আসলে যা কিছু দেখা যায় তা সবসময় সত্য নয়, অথবা যাকে আমরা সত্য ভাবি সেটা হয়তো ভালো নয়, যেটাকে মন্দ ভাবি হয়তো সেটাই ভালো। জও যখন জাংশির সঙ্গে দেখা করতে এসেছিল, জাংশি ওর জন্য পায়েস রান্না করে। জও বলে, তুমি পায়েস খেতে আমাকে ডেকেছ? জাংশি তখন বলে, আমি জানি প্রিয়জন হারানো আসলে অনেক কষ্টের, অনেক যন্ত্রণায়, যদিও আমি জানি না সেই যন্ত্রণাটা কতটা গভীর, তবে তোমার চোখে মুখে আমি আজকে বুঝতে পেরেছি। ও মূলত ওকে সান্ত্বনা দিতে চেয়েছিল। জও তখন বলে, তুমি বোঝো প্রিয়জন হারানোর যন্ত্রণা কতটা? তোমার জন্য একে একে আমি অনেকগুলো মানুষ হারিয়েছি, কিন্তু আমি কেন তোমাকে মারতে পারি না তা আমি জানি না। তখন জাংশি বলে, যে মানুষগুলোকে তুমি হারিয়েছো সে মানুষগুলো তোমাকে অনেক ভালোবাসে। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয়নি, তার মানে তুমি কোনো ভালো কাজ করছো। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার কথা আমি কাউকে কখনো বলবো না। এখন থেকে আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি তোমার মতো করে তোমার কেস সলভ করার চেষ্টা করো। আর তোমার জন্য আমি পায়েস রেঁধেছি, সেই পায়েসটা অবশ্যই খেয়ে যাবে। তখন জও বলে,
এই পায়েসটা দেখতে ভালো লাগছে না। তখন জাংশি বলে, জানি এটা ভালো লাগবে না, কারণ আমার কাছে আর লিঞ্জু ফুল নেই। তুমি যেমন আমাকে মারতে পারো না, ঠিক একইভাবে আমিও জানি না কেন আমি তোমাকে বারবার থামিয়ে ফেলি। আমি কাউকে বলতে পারি না যে তুমি সেই সন্ত্রাসী, আমি নিজেও জানি না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এখানেই বোঝা যায় দুজনেরই কোনো কারণে দুজনের প্রতি একটা অজানা অনুভূতি আছে, যেটা ওরা এখনো দুজনের কেউই জানে না, কিন্তু সেটা অবচেতন মনেই আছে। দুজন দুজনকে এজন্য প্রোটেক্ট করে। এরপরে আমাদের লিয়াং রাজ্যের জেনারেল লু ইউকে দেখানো হয়। এই লোক অনেক চোরা কারবারির সঙ্গে জড়িত। এই লোক পেইয়ানের মায়ের সঙ্গে অস্ত্র চোরা কারবারির সঙ্গে জড়িত। এখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে আবার কাজ করে জাওয়ের হয়ে। জাওয়ের কাছে সে একটা চিঠি লিখেছিল এই ব্যাপারে যে লু ইউ পেইয়ানের মায়ের সঙ্গে অস্ত্র কারখানায় চোরা কারবারির সঙ্গে জড়িত। এরপরে রাজাকে নিয়ে সাধারণ পোশাকে জাও বেরিয়ে পড়ে রাস্তায়, রাজাকে একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে। এখানে মানুষকে ওরা তাড়াহুড়ো করে যেতে দেখলে জাও জিজ্ঞেস করে, তোমরা তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? লোকটি বলে, আজকে পেইয়ান আসছে সবার সামনে, তাই তো আমরা এত উত্তেজিত। শুধু তো পেইয়ান না, আজকে মূলত যুবরাজ দেশের সব মানুষের সঙ্গে দেখা দিতে আসছিল, সেজন্যই সবাই উত্তেজিত থাকার কথা, কিন্তু সবাই পেইয়ানকে নিয়ে বেশি উত্তেজিত ছিল। আর রাজা এটা দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ যুবরাজের থেকেও মানুষ পেইয়ানকে বেশি ভরসা করে। এটা তো ভালো কথা নয়। আর যত রাজাকে এটা দেখানোর জন্যই নিয়ে এসেছিল। রাজা তার ইউনিটকে বলে যেভাবেই হোক পেইয়ানের উপর নজর রাখতে, এবং জাওকেও বলে দেয় তার আর্মিদের উপর নজর রাখতে, যাতে পেইয়ানের আর্মিরা কোনো কিছু না করতে পারে। পেইয়ান তার মায়ের সঙ্গে দেখা করতে আসলে তার মা বলে, তুমি জানো আমাদের ফ্যামিলির উপর অভিযোগটা আসলে কিসের জন্য ছিল? রাজা আসলে কখনোই আমাদের ভালো চায়নি। রাজা তোমার বাবার সবথেকে ভালো বন্ধু ছিল, কিন্তু তোমার বাবাকে একটা তদন্ত করতে দেওয়া হয়। প্রিন্স জি যখন মারা গিয়েছিল মুনফলে, তখন তোমার বাবার উপরেই সেই দায়িত্ব দেওয়া হয় প্রিন্স জি কীভাবে মারা গিয়েছে। তোমার বাবার সাথে উদ্ঘাটন করতে পারিনি, তাই তোমার বাবাকেই আজীবন ব্লেম দেওয়া হচ্ছে। তাই প্রথমেই তোমাকে ইয়ান সিস্টারদের খুঁজে বের করতে হবে, কারণ তারাই প্রিন্স জিকে মেরেছিল। এদিকে ইয়ান সিস্টার্সদের দেখানো হয় এরা আবার তাদের জায়গা বদল করছিল। এদিকে ইয়ান সিস্টার্সদের খোঁজে আবার ইফেও আছে, মানে ইফেইকে কাজে লাগিয়ে দিয়েছে জও, কিন্তু এখনো পর্যন্ত ওদের কোনো হদিশ পাওয়া যায় না। তখন জও বলে 20 বছর ধরে ওরা লুকিয়ে আছে, এত সহজে ওদের হদিশ পাওয়া যাবে না। এরপরে পেইয়ান এসেছিল আবার জ্যাংসির সঙ্গে দেখা করতে। জ্যাংসিকে নিয়ে ও নৌকা করে চলছিল জ্যাংসির মনটা একটু খুশি করার জন্য। জ্যাংসি নৌকাতে চড়ে ভীষণ খুশি হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে পেইয়ান দুটো লণ্ঠন কেনে এবং জ্যাংসিকে একটা দেয়, এর নিজে একটা নেয়। এরপরে ওদের দুইজনের উইশ লিখে ওই লণ্ঠন দুটোকে ওরা পানিতে ভাসিয়ে দেয়। কিন্তু কিছু একটা অন্যরকম চলছিল পেইয়ানের মনে। পেইয়ান মনে মনে কী ভাবে জানি না, হঠাৎ করেই ও জ্যাংসির দিকে এগিয়ে আসে আর জ্যাংসির হাতে একটা ছুরি দেয়। সেই ছুরিটা দিয়ে নিজের বুকেই চেপে ধরে। এমনটা দেখাচ্ছিল যে জ্যাংসি ওকে মারার চেষ্টা করেছে। আর এটা ওই শহরের সমস্ত মানুষ দেখতে পায়। দেখতে পারার সঙ্গে সঙ্গেই দেখা যায় ওখানে পেইয়ান পড়ে গিয়েছে। জ্যাংসিকে তখন গ্রেপ্তার করে আনা হয়, কিন্তু পেইয়ান সুস্থ ছিল। পেইয়ানকে রাজা ডেকে বলে, এমনটা কিভাবে ঘটলো? পেইয়ান বলে, আমি নিজে এটা ঘটিয়েছি। আসলে জ্যাংসি আমাকে ছেড়ে চলে যেতে চাইছিল, কিন্তু আমি ওকে অনেক পছন্দ করি আর আমার পাশে রাখতে চাই, সেজন্য আমি এমনটা করেছি যাতে ও আমাকে ছেড়ে না যেতে পারে। আমি ভুল করেছি, আমি এই রাজ্যের সমস্ত সীমা লঙ্ঘন করেছি, তাই আমি আমার মার্কিউরির চাকরি থেকে আজকে পদত্যাগ করলাম। রাজা খুবই রেগে যায় ওর উপর, কিন্তু পেইয়ান এই সমস্ত ঘটনা সাজিয়েছিল। আসলে রাজা ওর উপরে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলছে, এটা পেইয়ান মানতে পারেনি, সেজন্যই ওর সমস্তটাই সাজানো। এদিকে আমরা কারাগারে দেখতে পাই জ্যাংসির সঙ্গে দেখা করতে এসেছিল যাও। যাও বলে, তুমি তো পেইয়ানের আসল পরিচয় অলরেডি জেনে গিয়েছো, তো এখন তুমি আমার হয়ে কাজ করো। জ্যাংসি বলে, আমার একটা নিজস্ব পার্সোনালিটি আছে। পেইয়ান তার চরিত্র দেখিয়েছে, কিন্তু আমারও তো চরিত্র আছে। আমি আমার মতো কাজ করব, আমার কিছু বিচার বিবেচনা বোধ আছে, সেই অনুযায়ী আমি কাজ করব। আর আমি কারোর হয়ে কাজ করব না, আমি নিজের জন্য বাঁচব। এরপরে দেখা যায় যে ওকে আবারও ছেড়ে দেওয়া হয়েছে, কারণ পেইয়ান তার নিজের চাকরি ছেড়ে দিয়েছে জ্যাংসিকে বের করার জন্য। জ্যাংসি ভীষণ চুপচাপ হয়ে যায় এবং পেইয়ানকে কোনো কথা বলে না। ও জিমিনের সঙ্গে কথা বলছিল। কয়েকদিনের ভিতরেই ওর জিমিনের সঙ্গে বন্ধুত্বটা অনেক সুন্দর হয়ে যায় এবং ও খুব চুপচাপও হয়ে গিয়েছিল। এরপরে রাজাকে আমরা দেখতে পাই।
রাজার কাছে কিছু সৈন্যরা এসেছিল কিছু তরবারি নিয়ে। এখানে একজন সৈন্য একটা তরবারি দিয়ে অন্য একটা তরবারিতে আঘাত করার সাথে সাথে এই তরবারিটি ভেঙে পড়ে যায়। তখন সৈন্যটি বলে, আমি যে তরবারি দিয়ে আঘাত করেছি এটা অন্য একটা রাজ্যের তৈরি এবং খুবই ভালো একটা ধাতু দিয়ে তৈরি, আর যে তরবারিটি ভেঙে গিয়েছে এটা নামলিং শহর থেকে এসেছে। ওই শহরের সমস্ত তরবারিগুলোই এরকম। আর নামলিং শহরে যারা তরবারির ব্যবসা করে তারা হলো আসলে পেইয়ানের ফ্যামিলির লোক। তো পেইয়ানকে তখন রাজা বলে, তুমি যেহেতু এখন কোনো চাকরি বাকরি করছো না, তাই তুমি তোমার নিজের পৈতৃক ভিটিতে ফিরে যাও এবং সেখানে গিয়ে তদন্ত করার চেষ্টা করো আসলে অস্ত্র এই যে মানে খারাপ ব্যাপারগুলো ঘটছে, নকল অস্ত্র তৈরি হয়েছে, এসবের সাথে কারা জড়িত। তো ও এখন নামলিং যাবে, তাই ও জানায় এটা জিয়াংশিকে যে জিয়াংশি ওর সঙ্গে যেতে চায় কিনা। জিয়াংশি দেখেন নামলিংয়ের পাশেই ইউজু আইল্যান্ড, যেখানে ওর মাস্টার ওকে ওই ক্লে ক্যাটটা নিয়ে দেখা করতে বলেছিল। তো এটা দেখা মাত্রই ও রাজি হয়ে যায় নামলিং যেতে, কারণ প্রায় 3 মাস শেষ হয়ে আসছে। এরপরে ও জিমিনের সঙ্গে এই ব্যাপারে কথা বলছিল। জিমিন বলে, তুমি চলে যাবে, তাহলে আমিও তোমার সঙ্গে নামলিং যাব। আর এদের কথা আড়াল থেকে শুনছিল যাও। এটা শোনার পরে যাও মনে মনে ভাবে, যদি ও সত্যিই চলে যায় আর ওই কেলেখ্যাটটা কি তাহলে ও রেখে যাবে। ও বিড়ালটা নিয়ে দেখা করতে আসে জিয়াংশির সঙ্গে। জিয়াংশি ওর কাছে বিড়ালটা চাইলে ও বিড়ালটা দেয় না, বরং ওর হাতে একটা লাল দাগ দেখে জিয়াংশি বলে, তুমি কি তাহলে ওই বীজটা পরীক্ষা করেছো? যে বীজের দাগ লেগে থাকলে সেটা হোয়াইট ভিনেগারে যদি ডোবানো হয় তাহলে লাল হয়ে যায়, আর ওই দাগটা উঠতে চায় না। এই দাগ দেখা মাত্রই জিয়াংশি ওকে একটা ঔষধ দেয় আর বলে, এটা যদি তুমি লাগাও তাহলে তোমার এই দাগ চলে যাবে। জিয়াংশির কথা বসে বসে ভাবতে লাগে যাও। এরপরে রাজা যাওকে ডেকে পাঠায় আর বলে, পেইয়ানকে আমি পাঠাচ্ছি নামলিংয়ে, তুমিও ওর উপর নজরদারি করবে, তাই আমি চাই তুমিও ওর সঙ্গে নামলিং যাও। তো এই কথা যখন আবার জিয়াংশি জানতে পারে তখন জিয়াংশি বলে, নির্লজ্জ বিড়ালটাও আমাদের সঙ্গে যাবে? যাক, ভালোই হয়েছে, তাহলে কোনো এক সুযোগে আমি আমার মাটির তৈরি বিড়ালটা ওর কাছ থেকে নিয়ে নিব। তো পরদিন যথারীতি ওরা সবাই প্রস্তুত হয়ে যায় নামলিং শহরে যাওয়ার জন্য। ওদের জন্য একটা ক্যারেজ তৈরি করা হয়েছিল। জিয়াংশি অনেকগুলো খাবার নিয়েছিল নিজের সঙ্গে এবং চাও রেখেছিল। ও এবং জিমিন এরা দুজন মিলে খাচ্ছিল, কিন্তু ওদের দুজনকে দিচ্ছিল না। তো ওরা এসব দেখে আবার জ্বলে পড়ে মরছিল। এরপরে ওরা সুন্দর নামলিং শহরে চলে আসে। এই শহরে পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলেছিল একটা নদী। ওরা যখন নৌকা করে যাচ্ছিল তখন আয়ান নামের একটা মাঝি ওদেরকে নিয়ে যাচ্ছিল। এই মেয়েটির সঙ্গে আসে মাত্রই খুব ভাব হয়ে যায় জিয়াংশির। জিয়াংশি ওর কাছ থেকে বৈঠা নিয়ে বৈঠা বাইতে লাগে। এভাবে গল্পে গল্পে ওরা নামলিং শহর পর্যন্ত পৌঁছে যায়। এই শহরের সৌন্দর্য ছিল একদম এক কথায় অপরূপ। এখানে আসা মাত্র অনেক বৃষ্টি হচ্ছিল। ওরা এসে উঠেছিল পেইয়ানদের চাচার বাড়িতে। এখানে পেইয়ানের অনেক চাচা ছিল। ওর চাচারা বলে, তুমি নাকি একটি মেয়ের জন্য তোমার চাকরি ছেড়ে দিয়েছ, তো সেই মেয়েটি কে? ঠিক তখনই ওখান থেকে বাইরে চলে আসে জিয়াংশি এবং ওখানে ওর চাচারা অনেক কথা শোনাচ্ছিল। এসব কিছু সহ্য না করতে পারে যাও ওখান থেকে চলে আসে। একটা বাজারে জিয়াংশি এবং যাও এসে খাবারের জন্য বসেছিল। সেখানে ওদের দুজনকে 2টা পিঠা দিয়ে যায় একজন দোকানি আর বলে, এটা আমাদের তরফ থেকে ফ্রি। এরপরে দেখা যায় এরা দুজন বেশ কথা কাটাকাটি করছিল। কথা কাটাকাটি শেষে ওরা যখন খেতে শুরু করে জিয়াংশি বলে, এটা কি চাল দিয়ে রান্না করেছে, স্বাদ এরকম কেন? ওটা বড্ড বাজে ছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা যে কাজের জন্য এসেছিল সেই কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওরা বিভিন্ন অস্ত্রাগারগুলো ঘুরে ঘুরে দেখছিল। এখানে কম দামি ধাতু দিয়েও বিভিন্ন অস্ত্র তৈরি করা হয়। এবার ওরা বিভিন্ন অস্ত্রাগার দেখতে দেখতে এটা জানতে পারে এখানে যে অস্ত্রাগারে অস্ত্র তৈরি করা হতো কিছুদিন আগে সেখানে আগুন লেগে একজন মারাও যায়। এসব দেখতে দেখতে ওরা নদীর পাড়ে চলে আসে। এখানে বসে ওরা ক্যাম্প করেছিল। তো এখানে আয়ানের সঙ্গে ঘুরতে বের হয় জিয়াংশি। তো জিয়াংশি এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে দেখে এখানে তো দারুণ ধান উৎপাদন হয়। তাহলে এত দারুণ ধান থাকা সত্ত্বেও এখানকার মানুষ এত অনাহারে মরে কেন? আর রাস্তায়ও বা এরকম বাজে খাবার তৈরি করা হয় কেন এত কম দামি চাল দিয়ে, এত ভালো ধান থাকা সত্ত্বেও? তো এই বিষয়টা এখন ওদের তদন্তের কারণ হয়ে দাঁড়ায়। এদিকে আয়ানকে আমরা একটা বাড়িতে দেখি। ও এই বাড়িতে এসে ওর স্বামীর কথা স্মরণ করছিল। আসলে ওর স্বামী হলো সেই লোক যে অস্ত্র কারখানায় চাকরি করত আর আগুনে পড়ে মারা গিয়েছে। ওর স্বামীর নাম সেন। এদিকে আমরা আবার দেখতে পাই পেইয়ানকে। পেইয়ান ওর চাচাদের সঙ্গে আবারও বসেছিল। আসলে পেইয়ান বোঝার চেষ্টা করছিল এখানে কত রকমের দুর্নীতি হচ্ছে। এদিকে যাও ইফেইকে পাঠিয়েছিল ইয়ান সিস্টার্সদের খোঁজ আনার জন্য। তখন ইফে এসে বলে, আমি জানতে পারলাম পেইয়ানের লোকেরাও আবার ইয়ান সিস্টার্সকে খুঁজছে। আবার আমি এটাও জানতে পারলাম ইউজো নামের একটা গার্ড ছিল মুনফলে এবং সেই নাকি ইয়ান সিস্টার্সদের পালিয়ে যেতে সাহায্য করেছিল। আর ওই ইউজোর একটা ছেলে আছে যে এখনও এখানে আছে। এখন ইউজোর ছেলের খোঁজ করার জন্য ইফেইকে বলে দেয় পেইয়ান। তো পেইয়ান
সরি যাও। এরপরে যাও আসে জিয়াংশির সঙ্গে দেখা করতে। এখানে আসার পরে ওদের সুন্দর একটা মুহূর্ত কাটে। এরপরে জিয়াংশি ওকে বলে, তুমি আমাকে হেল্প করবে? এখানকার লোকজন না খেয়ে মরছে, এখানে এত ধান উৎপাদন হয়, এখানে কোন ধরনের দুর্নীতি হচ্ছে, এটার জন্য তুমি প্লিজ আমাকে হেল্প করো। হয় তুমি আমাকে আমার ক্লে ক্যাটটা ফিরিয়ে দাও, না হলে তুমি আমাকে এই কাজে হেল্প করো। আর ঠিক তখন যাও বলে, তুমি জানো এই কাজের সঙ্গে হয়তো পেইয়ান ফ্যামিলি জড়িয়ে যাবে, আমরা খুব সহজেই যে কোনো কাজ নিয়ে এগোতে পারি না। কিন্তু জিয়াংশি বলে, তোমাকে করতেই হবে। কেন এই দেশের মানুষ, এই শহরের মানুষ অনাহারে মরছে তা তোমাকে তদন্ত করতেই হবে। এরপরে ও সোজা যাওকে নিয়ে চলে আসে একটা দুর্গের সামনে, যেখানে অনেক লোককে আটক করে রাখা হয়েছিল। ওরা দুজনেই ওদের ছদ্মবেশ নেয় এবং ওদেরকে এরকম করে ওরা সাজায় যাতে ওদের দেখে ভিক্ষুক মনে হয়। ও জয়ের মুখে একটু কালি লাগিয়ে দিয়ে বলে, তুমি দেখতে অনেক হ্যান্ডসাম, কালি না লাগালে তোমাদেরকে তো কেউ ভিক্ষুক মনেই করবে না। এরপরে বিভিন্ন অসিলায় ওরা ওই দুর্গ পর্যন্ত পৌঁছে যায়। ওই দুর্গে ওইসব মানুষকে নিয়ে যাওয়া হতো যারা খেতে পারতো না, এবং ওই দুর্গে সমস্ত অনাহারী মানুষদের একসঙ্গে রেখে খুব সীমিত পরিমাণের খাবার দেওয়া হতো, যে চালটাও ছিল খুব বাজে। তো এখানেও জিয়াংশি অভিনয় চালিয়ে যায়। জিয়াংশির হাতে তখন একটা টোকেন দিয়ে যায় যাও, আর বলে, আমাকে এখন এখান থেকে যেতে হবে, তুমি তোমার অভিনয় চালিয়ে যাও। এরপরে ওরা বিভিন্ন জায়গায় চাল আসলে কীরকম বিক্রি হয়, কীরকম পাচার হয়, এই সমস্ত কিছু দেখছিল। পেইয়ান বুঝে যায় এই সমস্ত কিছুর সঙ্গে ওর চাচারা জড়িত। পেইয়ান ওর চাচাদের বললে ওর চাচারা খুবই রেগে যায় পেইয়ানের উপরে, এবং ওরা উল্টো করে এদেরকেই দোষারোপ করতে লাগে। আর ওরা এটাও নির্দেশ দিয়ে দেয় দুর্গে যতজন মানুষকে রাখা আছে তাদের সবাইকে মেরে ফেলার জন্য, কারণ কোনোভাবেই কমান্ডার যাওকে এটা জানতে দেওয়া যাবে না। এদিকে যাও তো অনেক আগে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, দুর্গের সব মানুষদেরকে তখন মারা হচ্ছিল। ঠিক তখনই এখানে তো আটকে ছিল জিয়াংশিকে ওরা মারতে এলে জিয়াংশি টোকেন দেখায়, তখন ওই লোকেরা থেমে যায় আর ওকে হস্তান্তর করে অন্য জায়গায় নিয়ে যায়। এরপরে জিয়াংশির খোঁজে ওই দুর্গে আসে আবার যাও। এখানে এসে দেখতে পায় যে জিয়াংশি নেই, কিন্তু জিয়াংশির একটা পাউচ এখানে পড়ে আছে। যাও ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এদিকে জিয়াংশিকে অন্য একটা জায়গা হস্তান্তর করা হয়েছিল। জিয়াংশি এখানে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু কোনো মতেই পারছিল না। এখানে কিছু লোক ওদেরকে মারছিল আর বলছিল যে তোমাকে নাকি আর্মি বাঁচাবে, তো তোমার কমান্ডার যাও দেখি তোমাকে কেমন বাঁচায়। এটা বলার সাথে সাথেই ওখানে কমান্ডার যাও চলে আসে। জিয়াংশি কুয়ার ভিতরে গিয়ে পড়ছিল, তখন কমান্ডার যাওকে ধরে ফেলে আর ইফেইকে ডাক দেয় ওদেরকে কুয়ার ভিতর থেকে তোলার জন্য বলে। আর ইফেই এসে দ্রুত করে ওদের দুজনকে উপরে তুলে আনে। ততক্ষণে পেইয়ানও এখানে চলে এসেছিল। সবাই ধরা পড়ে যায় যারা এসব চোরা কারবারের সঙ্গে জড়িত ছিল। আর আজকে এদের সবার শাসনকর্তা হয় যাও। যাও সবাইকে উপযুক্ত শাস্তি দেয় এবং এখানে সবাইকে এইসব বন্ধ করতে বলে। যেসব অনাহারী মানুষকে ওরা আটকে রেখেছিল তাদের সবাইকে ছেড়ে দিতে বলে। এতে আবার পেইয়ানের একটু মান সম্মান যায়। যাই হোক, যাও ওদের সঙ্গে ফাইট করতে গিয়ে বেশ ইনজোর্ড হয়ে পড়েছিল। তখন ওর কাছে জিয়াংশি আসে এবং ওকে ট্রিটমেন্ট দিচ্ছিল। তো ওকে যখন মালিশ করছিল তখন চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর জয়ের দিকে আলাদা করে তাকিয়ে থাকে জিয়াংশি। হঠাৎ করে তাকিয়ে বলে, তুমি কি আমার সঙ্গে ফ্লার্টিং করতে এসেছো নাকি? জিয়াংশি তখন অনেক লজ্জা পেয়ে যায় আর এখান থেকে ও চলে আসে। এরপরে বসে বসে ওর কথা ভাবে। এদিকে আমরা পেইয়ানকে দেখতে পাই, ওর ফ্যামিলির সঙ্গে আজকে ওয়াইন খাচ্ছিল এবং ওয়াইন খেয়ে ও মাতাল হয়ে যায়। আর সব চাচাদের বলে, আমি তো মার্কিউরিস পদ থেকে ছেড়ে দিয়েছি, এখন আমার পরিবার থেকে যে বা যারা সব থেকে ভালো করবে রাজা তাকেই মার্কিউরিস পদে নিয়ে নিবে। এরপরে ওখান থেকে ওর কাকারা সবাই উঠে চলে যায়। আর দেখা যায় পেইয়ান একদম ঠিক ছিল, ও মাতাল হওয়ার অভিনয় করেছিল মাত্র। আর পরের দিন সকালবেলা দেখা যায় ও সব চাচারা একে অন্যের দোষ সমস্ত কিছুই প্রকাশ করে দিচ্ছিল, কারণ ওরা রাজার প্রিয় পাত্র হতে চায়। ওরা ভাবছিল এইসব দোষ প্রকাশ করার কারণে ওরা হয়তো রাজার প্রিয় পাত্র হয়ে উঠবে, কিন্তু এটাকেই পেইয়ান কাজে লাগালো আর এভাবেই ও সবাইকে ধরিয়েও দিল। এতে যাও বেশ অবাক হয়ে গিয়েছিল। পেইয়ান জিয়াংশিকে বলে, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যাও গোডাউনে গিয়ে যত চাল লাগে সেই চাল নিয়ে অনাহারী মানুষদের খাওয়াও। কিন্তু এখানে আসার পরে ইনচার্জ ওদের মাত্র 2 বস্তা চাল দেয়। জিয়াংশি কী করবে, সেই চালগুলো নেয় এবং আয়ানকে সঙ্গে নিয়ে ও সোজা চলে যায় নদীতে মাছ ধরার জন্য। ঠিক তখনই আমাদের এখানকার গভর্নরের ছেলেকে দেখানো হয়, যার নাম লিন। এ খুবই বিয়াদব স্বভাবের, সবসময় মেয়েদের নিয়ে পড়ে থাকতো। এর কানে এই খবর আসে যে জিয়াংশি এখানে মাছ ধরতে এসেছে।
ও তখন বলে তোমাকে দেখাচ্ছি মজা, আমার বাবাকে তোমরা ধরে ফেলেছো, তো তোমাকেও তো মজা দেখাতে হবে। ওরা যখন মাছ নিয়ে এখান থেকে ফিরছিল তখন এখানে লিন চলে আসে, এদের সঙ্গে বেত্তমিজি করার ট্রাই করে। ঠিক তখনই এখানে যাও চলে আসে। যখনই লিন হাত বাড়িয়েছিল জিয়াংশির দিকে, ঠিক তখনই ওর হাতে একটা তীর ধনুক বসিয়ে দেয় যাও, আর বলে সাহস তো কম না, ওদেরকে চরম ধোলাই দিয়ে বের করে দেয়। এরপরে ওরা সবাই মিলে রান্না করে অনাহারী মানুষদেরকে খাওয়ায়। সেই মানুষগুলো অনেক খুশি হয়েছিল, খাইয়ে ওরাও খুশি হয়েছিল। এদিকে পেইয়ান দূরে সরে যাচ্ছিল জিয়াংশির থেকে, কারণ জিয়াংশি ইদানিং জাওয়ের সঙ্গে বেশি সময় থাকছে। পেইয়ান এতে বেশ জেলাস হয়ে যায়। ওরা নিজস্ব রুমে চলে গেলে যাও হাত থেকে একটা গোলাপ ফুল উড়িয়ে দেয়, সেই পাপড়িগুলো এসে পড়ে জিয়াংশির রুমে। পরদিন সকালবেলা দেখতে পাই ইফে এসে জাওকে বলছিল, আয়ান নামের মেয়েটির ভিতরে আমার মনে হয় কোনো একটা ব্যাপার আছে, হয়তোবা ওর হাজব্যান্ড মারা গিয়েছে, এই ব্যাপারটা আমাদেরকে তদন্ত করতে হবে, হয়তোবা ওই বলতে পারবে এই চোরা কারবারির সঙ্গে কে বা কারা জড়িত। এই অস্ত্র কারবারির ব্যাপারটাও আমার বেশ রহস্যজনক মনে হচ্ছে। তখনই ওর মনে পড়ে আয়ানের গলায় একটা বিশেষ ধাতু দিয়ে তৈরি রিং ছিল, যে রিংটা প্রস্তুত করা হতো ওই অস্ত্রাগারে। তখনই ওর মনে পড়ে যে আয়ান কিছু জানে। এদিকে আয়ান এসে কথা বলছিল জিয়াংশির সঙ্গে, আর বলছিল আমাকে পেইয়ানের সঙ্গে একবার দেখা করিয়ে দিবে, আমি তাকে এটা দিতে চাই, আর আমার স্বামী হত্যার বিচার নিতে চাই। এরপরে ও পেইয়ানের সঙ্গে দেখা করতে আসে আর পেইয়ানকে বলে, পেইয়ান বলে এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, তাই আমাকে 3 দিন সময় দাও। এরপরে এখানে আসে যাও জিয়াংশি এবং আয়ানকে দেখে বলে, তোমরা এখানে কেন এসেছিলে? জিয়াংশি বলে, বিশেষ একটা কারণে এসেছিলাম, কিন্তু তা আমি তোমাকে বলতে পারবো না। এটা বলে ও আয়ানকে নিজের রুমে নিয়ে চলে আসে। আয়ানকেও বলে, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। এভাবে আরও 2-1 দিন কেটে যায়। আয়ান ওর সঙ্গে রাত্রে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই মাঝরাতে আয়ান উঠে কোথায় যেন চলে যায়। যখন জিয়াংশির ঘুম ভাঙে তখন জিয়াংশি দেখে আয়ান এখানে নেই। জিয়াংশি তখন দৌড়ে জাওয়ের রুমে চলে আসে, কারণ জাও তখনও জেগেছিল। ও জাওকে এসে বলে, আমি আয়ানকে কোথাও দেখতে পাচ্ছি না। ওরা দুজনে তখন বেরিয়ে পড়ে। আয়ান আসলে সেই অস্ত্রাগারে গিয়েছিল। ও মাঝে মাঝে ওর হাজব্যান্ডের স্মৃতিতে বিভ্রান্ত হয়ে ওই অস্ত্রাগারে যেত, কিন্তু এখানে আসার পরে লিন ওদেরকে ধরে ফেলে আর বলে, তোর জন্য আমার হাতের এই অবস্থা হয়েছে, আজকে তো আমি তোকে ছাড়বো না। লিন ওকে জোর করে রেপ করে, আর এরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল আয়ানকে। অবশেষে যখন খুঁজে পেয়ে যায় ততক্ষণে সর্বনাশ হয়ে গিয়েছে। আর এদিকে এই লিন বলে, হ্যাঁ কি করবে তোমরা আমার, ও তো বেয়াদবি করার চেষ্টা করছিল তখন জিয়াংশির সঙ্গেও। জিয়াংশি বলে, দেখবি তাহলে মজা। তারপরে এখানে চলে আসে যাও, আর যাও ওকে অনেক মারে, কারণ জিয়াংশি এরকম ভাব করেছিল যে এই লিন ওর সঙ্গেও বেয়াদবি করার চেষ্টা করেছে। আসলে লিন সেটা করেনি, কিন্তু যাও মনে করেছে এ হয়তো জিয়াংশির সঙ্গেও বেয়াদবি করার ট্রাই করেছে, তাই ওকে প্রচুর মারে। এরপরে ধরে ওকে নিয়ে আসে কোর্টে। তখনই আমরা গভর্নরকে দেখতে পাই। গভর্নর বলে, আমার ছেলের এই অবস্থা, এবং ও মার্কিউরিসকে বলে, মানে পেইয়ানকে বলে কিছুদিন সময় দিতে, তার ভিতরেই সমস্ত কিছু প্রমাণ করবে যে তার ছেলের কোনো দোষ নেই। মার্কিউরিস কি বলবে? মার্কিউরিস বলে, ঠিক আছে, আমি 3 দিন সময় দিচ্ছি। এতে সবাই বেশ অবাক হয়ে গিয়েছিল। এরপরে পেইয়ান একটা আলাদা জায়গায় আসে, যেখানেই মূলত গভর্নর ওকে দেখা করতে বলেছে। গভর্নর বলে, এটা হলো বিশেষ অস্ত্রাগার, এখানে আপনার মা আমার সঙ্গে কাজ করে। আপনার জন্য আপনার মা A গ্রেডের ধাতু দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করে রেখেছে, যাতে আপনি একদিন এই পৃথিবীতে রাজ করেন। তো এখন আপনি যদি আমার ছেলেকে না বাঁচান, তাহলে আপনার মায়ের যে গোপন অস্ত্রাগারের তথ্য আমি জানি, বা যে অ্যাকাউন্ট বুক আমার কাছে আসে, সেটা কিন্তু আমি প্রকাশ করে দিব। এখন আপনিই দেখেন, আপনি আপনার মাকে যদি বাঁচাতে চান তাহলে আমার ছেলেকে বাঁচান। আমার মাত্র একটিই ছেলে, আর যদি আমার ছেলেকে আপনি না বাঁচান তাহলে আপনার মাও কিন্তু ফেঁসে যাবে, কারণ আপনার মায়ের অনেক গোপন তথ্য আমি জানি। খুব কনফিউশনে পড়ে গিয়েছিল তখন পেইয়ানের মনে পড়ছিল একদিকে মা, আর অন্যদিকে কিনা ভালোবাসার মানুষ জিয়াংশি, যে ওর দিকে তাকিয়ে আছে, ওর ন্যায্য বিচার করবে এরকম একটা চিন্তা করে। এদিকে জিয়াংশি পানি তুলতে গিয়ে কুয়ার কাছ থেকে পড়ে যাচ্ছিল, আর ওকে যাও ধরে ফেলে। এদের ভিতরে খুব ভালোই কেমিস্ট্রি তৈরি হচ্ছিল। পরদিন আবারও যথারীতি 2-3 দিন পরেই আর কি কোর্ট বসে। আজকের বিচারপতি ছিল পেইয়ান প্রথমে সবার সামনে বলে, আয়ান আমাকে যে ধাতুটা দেখিয়েছিল আর এখানে যে সব অস্ত্র তৈরি করা হয় এই সমস্ত ধাতুই এক, কিন্তু এটা মিথ্যা কথা। আয়ান যে ধাতুটা দিয়েছিল সেটা ছিল A গ্রেড ধাতু, অর্থাৎ সেটা ছিল ভালো ধাতু, কিন্তু এখানে যেসব অস্ত্র তৈরি করা হয় সেসব B গ্রেডের ধাতু দিয়ে তৈরি করা হয়। এরপরে আসে শ্লীলতাহানির ব্যাপারটা। এখানে আমরা লিনকে বলতে শুনি, লিন বলে যে ওই মেয়েটি, মানে যাকে ও রেপ করেছে, সেই মেয়েটি আসলে ওর দাসী, সেজন্যই মনিব যদি দাসীকে রেপ করে তাহলে কোনো ব্যাপার না। তখন সবাই অবাক হয়ে যায়।
এবং আয়ান বলে, আমি কবে থেকে তোমার দাসী হলাম, কবে থেকে আমি নিজেকে তোমাদের পরিবারে বিক্রি করে দিয়েছি। এই কথা শুনে আসলে সবাই বেশ অবাক হয়েছিল। তখন গভর্নর বলে, তুমি বিক্রি করে দাওনি, তোমার বাবাকে একবার আমরা বাঁচিয়েছিলাম, আর তোমার বাবা সেই বিনিময়ে আমাদের দাস হয়ে গিয়েছিল, এবং তোমার বাবা এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিল যে তার পরবর্তী সমস্ত প্রজন্মই আমাদের দাস হয়ে থাকবে। যদি বিশ্বাস না হয় তাহলে আমি সেই স্টেটমেন্ট সবাইকে দেখাতে পারি। এরপরে লোকটি একটা কাগজ বের করে যেখানে লেখা ছিল, প্লাস সেখানে একটা স্ট্যাম্প সাইনও ছিল। এটা দেখে সবাই বিশ্বাস করে যায় যে আয়ানের বাবা আসলে এরকম কিছু করেছে। কিন্তু আয়ান বলে, আমি বিশ্বাস করি না আমার বাবা এরকম কিছু করতে পারে, আমার বাবা কখনোই এরকম কিছু করবে না। তখন পেইয়ান বলে, যদিও ও তোমাদের দাসী, কিন্তু তারপরেও দাসীর সঙ্গে কি তোমরা এরকম ব্যবহার করবে? ঠিক আছে, আচ্ছা তুমি যদি চাও তাহলে আয়ান, আমি তোমার সঙ্গে লিনের বিয়ে দিতে পারি, এবং আমি এটা নিশ্চিত করব লিন কখনোই আর বিয়ে করবে না। এটা শুনে আয়ান ভীষণ হাসে, কারণ ওর ন্যায্য বিচারটা পেল না, ও এই বিচার মানে না। ঠিক তখনই একজন এদের উপরেই তলোয়ার চালাতে যাচ্ছিল, আর সেই তলোয়ার ধরে ফেলে যাও, আর বলে, বিচার আমরাও মানি না, এই বিচার কোনোভাবেই যথাযোগ্য নয়। তখন গভর্নর বলে, পেইয়ান নিজে বিচার করেছে তারপরেও তোমরা মানো না? তখন যাও বলে, বিচার যদি বিচার করতেই হয় তাহলে আপনার ছেলের বেঁচে থাকার আর কোনো অধিকারই নেই। এরপরে ওরা ওখান থেকে চলে আসছিল। পিছন থেকে একবার জিয়াংশিকে পেইয়ান ডাকলেও জিয়াংশি একবার তাকিয়ে আবারও সামনের দিকে হাঁটতে লাগে, কারণ পেইয়ানের উপর সমস্ত ভরসাও চলে গিয়েছে। পেইয়ান আয়ানকে কোনো বিচার তো দিতে পারেনি, তো আয়ানের স্বামীর বিচার তো দূরে থাক। এরপরে ওরা ওখান থেকে চলে আসে, আর বাড়ি আসার পরে জিয়াংশির জাওয়ের কথা মনে পড়ে। জাও যখন ওই তলোয়ারটা ধরেছিল ওর হাত কেটে গিয়েছিল। জাওয়ের কাছে এরকম কিছু ছিল না যে ওর কাটা জায়গায় ও লাগাবে। ঠিক তখনই এখানে জিয়াংশি চলে আসে। জিয়াংশি জড়িবুটি বিদ্যা খুব ভালোভাবেই পারত, তাছাড়া ও টুকটাক ডাক্তারি বিদ্যাও পারত, তাই ওকে এসে ও ট্রিট দেয়। এর পরের দিন জিয়াংশি খবর পায় যে এই শহরের অনেক মেয়ের সঙ্গেই বাজে ব্যবহার করেছে লিন। ও সেই সব মেয়েদের কনভিন্স করতে যায় এজন্য যাতে ওরা সবাই প্রতিবাদ করে, মুখ খোলে, কিন্তু কেউই মুখ খুলতে রাজি নয়, সবাই ভয় পেয়ে আছে। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। জিয়াংশি ধাক্কা খেয়ে একটা জায়গায় পড়ে বসেছিল। তখন ওর উপরে যে ছাতা ধরে যাও ওকে একটা রুমে নিয়ে আসে, আর ওর মাথায় একটা তোয়ালে দিয়েই ওর মুখটা ঢেকে দেয়, কারণ ওর দিকে তাকিয়েছিল জিয়াংশি। এরপরে ওরা এখানেই টাইম কাটায়, আর তারপরে জিয়াংশি বলে, যেভাবেই হোক লিনের আসল মুখোশটা আমাদের খুলতেই হবে। আমার কখনোই মনে হয় না আয়ানের বাবা ওদের দাস বা দাসী ছিল। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমাদের কথা বলতে হবে। এদিকে পেইয়ান এসে জোর জবরদস্তি করছিল জিয়াংশির সঙ্গে ওর সঙ্গে থাকার জন্য, কিন্তু জিয়াংশি আর পেইয়ানের সঙ্গে কথা বলতেও নারাজ। এরপরে যথারীতি আবারও কোর্ট বসে, এবং এই কোর্টে জিয়াংশি আজকে অভিনব কিছু প্রমাণ নিয়ে হাজির হয়েছে। জিয়াংশি বলে, আমি সেই কাগজটা দেখতে চাই যেটাতে স্টেটমেন্ট লেখা ছিল। জিয়াংশি এরপরে পরীক্ষা করে বলে, এই স্টেটমেন্ট মাত্র কয়দিন আগে লেখা হয়েছে, কারণ এখানে কালির যা পুরুত্ব বা কালির যে স্থায়িত্ব তা দেখে বোঝাই যাচ্ছে এটা নতুনভাবে লেখা হয়েছে। কিন্তু আয়ানের বাবা যদি লিখবে তাহলে এখান থেকে 20 বছর আগের কথা, সেটা পুরাতন হয়ে যাওয়ার কথা। ঠিক তখনই দেখা যায় সেই সব মেয়েরা যাদের কাছে জিয়াংশি গিয়েছিল তারা যেন প্রতিবাদ করে, সেই সমস্ত মেয়েরা এগিয়ে এসেছে, আর তারা সবাই বলছে লিন তাদের সবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল, আর তারা সবাই এর বিচার চায়। ঠিক তখনই লিন খুবই রেগে মেগে মারতে যাচ্ছিল জিয়াংশিকে। তখন ওখানে থেকে একজন গার্ড মেরে দেয় লিনকে। লিনের গলায় ছুরিকাঘাত করার কারণে প্রচুর রক্তক্ষরণে ওর ওখানেই মৃত্যু হয়। সবাই বেশ খুশি হয়েছিল। আয়ান খুব খুশি হয়েছিল যে অবশেষে ওর বিচারটা পেয়ে গিয়েছে। এরপরে আয়ান বলে, আমি আর এখানে থাকবো না, যেহেতু আমার স্বামীর বিচারটা ওইভাবে হবে না, তাই আমি এখান থেকে দূরে কোথাও চলে যাচ্ছি। আর জিয়াংশির কাছ থেকে বিদায় নিয়ে দূরে কোথাও চলে যায়। এরপরে আমরা গভর্নরকে দেখতে পাই। ছেলের শোকে তো সে মাতম তুলেছে, তাকেও এখন কারাগারে রাখা হয়েছে। ওর ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই ছেলের মৃত হাতটা বাহিরে বের হয়ে আসলে পেইয়ান বলে, একটু দাঁড়াও। ওর হাতে তো একটা কাটা চিহ্ন ছিল, যে কাটা চিহ্নটা আসলে দিয়েছিল যাও। আপনাদের নিশ্চয় মনে আছে যে একদিন জিয়াংশির দিকে হাত বাড়িয়েছিল এই লিন, তাই যাও এসে ওর হাতে একটা তীর ঢুকিয়ে দিয়েছিল। আর তখন পেইয়ানের মনে পড়ে যখনও ফ্যাংলিন ম্যানরে ছিল ঠিক তখনই সেম ধরনের একটা ফলক এসে বিঁধেছিল, যে দুইটার আকার আকৃতি সেম। তখন পেইয়ান বুঝতে পারে ও এতদিন যে সন্ত্রাসীকে খুঁজছে সে আসলে আর কেউ নয়, সে হলো যাও। তেংরুইকে মারার পিছনে যার হাত আছে সে আর কেউ নয়, সে যাও। এখন তো পেইয়ান খুব ভালোভাবেই বুঝেছে তার কি করা উচিত। সে ভীষণ এক কনফিডেন্স নিয়ে জিয়াংশির কাছে আসে আর বলে, আমরা খুব দ্রুতই আবারও রাজ্যে ফিরে যাব। কিন্তু জিয়াংশি ওর সঙ্গে কথা বলতেও নারাজ।
ও জিয়াংশির উপরে খুবই জোর জবরদস্তি করতে লাগে। জিয়াংশি বুঝতে পারে পেইয়ান কোনো ভালো লোক নয়। ও রাগ করে বাইরে এসে বসে থাকলে ওর সঙ্গে এসে কথা বলে যাও। এর পরের দিন যাও নিজেও বুঝতে পারে যে পেইয়ানের ভিতরে ভিতরে কিছু চলছে। পেইয়ান যাওকে বলে দিয়েছে ও চলে যাবে। আর আজকে রাত্রেই জিয়াংশির সিদ্ধান্ত নিয়েছে ওই এই ম্যানর থেকে পালিয়ে যাবে আর ওই ইউজো আইল্যান্ডে যাবে। তাই রাত্রেবেলা ভীষণ লুকিয়ে বাঁচিয়ে ও পেইয়ানের রেসিডেন্স থেকে বাহিরে বের হয়ে আসে। আর ওর জন্য বাহিরে অপেক্ষা করছিল জিমিং। ও জিমিংকে আগে থেকেই বলে দিয়েছিল এখান থেকে পালাতে চাই। আর জিমিং সত্যি ভীষণ গুড ক্যারেক্টারের একটা ছেলে, তাই জিমিন ওকে হেল্প করে। ও জিমিংয়ের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছিল। ঠিক তখনই ওর ক্যারেজের ভিতরে ও দেখতে পায় সেই কেলে ক্যাটটা। এটা দেখেও বেশ অবাক হয় আর বলে, ঠিকই, যাও আমাকে এটা ফিরিয়ে দিল। আসলে যাও যখন বুঝতে পেরেছে জিয়াংশির স্বাধীনতা চাই, কখনো কোথাও বসে থাকতে চায় না, তখনই ওর সিদ্ধান্ত নিয়েছে ওর বিড়ালটা ফিরিয়ে দিবে। আর আজকে যখন এখান থেকে জিয়াংশি পালাচ্ছিল তখন ওকে বিভিন্নভাবে হেল্প করেছিল আড়াল থেকে যাও। আর শেষে ওর ক্যারেজের ভিতরে এসে বিড়ালটাও দিয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করেই গল্পে গল্পে জিমিংয়ের কাছ থেকে জানতে পারে জিয়াংশি পেইয়ান এতদিন যে সন্ত্রাসীকে ধরতে চাইতো তার কোনো একটা ক্লু সে পেয়ে গিয়েছে এবং অতি শীঘ্রই সে ওই ক্লু নিয়ে চলে যাবে রাজ্যে। আর জিয়াংশি খুব ভালোভাবেই বুঝতে পারে যে যাওকে ধরেই ফেলেছে পেইয়ান। এরপরে জিমিং ওকে রাজ্যের সীমান্তে পৌঁছে দিয়ে বলে, এখান থেকে তুমি চলে যেতে পারবে, আর কেউ তোমাকে ধরতে আসবে না। জিয়াংশি তখন মনে মনে বলে, জিমিং তুমি আমাকে ক্ষমা করে দিও। ও ঘোড়ায় চেপে পুনরায় আবারও পেইয়ানে সেই রেসিডেন্সে ফেরত আসে, কারণ ওকে যাওকে বাঁচাতে হবে। ও এসে দেখে যে এখানে সব কিছু গোছগাছের তোড়জোড় চলছে এবং সব কিছু বোঝাই করা হচ্ছে ঘোড়ার গাড়িতে, কারণ এখনই এখান থেকে রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে পেইয়ান। তখনই জিয়াংশি বলে, আমাকে কিছু করতে হবে। কিছু দাসীরা এসে বলে, আপনার একটা ক্ষতি হয়ে গিয়েছে, আমরা কোথাও জিয়াংশিকে খুঁজে পাচ্ছি না, জিয়াংশি পালিয়েছে। পেইয়ান এখন রাজ্যে ফিরে যাবে অথচ জিয়াংশিকে পাওয়া যাচ্ছে না, এটা কি হয়? তখন জিয়াংশিকে খুঁজতে যায়। আর এদিকে জিয়াংশি কিছু একটা ধুলো উড়িয়ে দেয়, আর সেই ধুলোগুলো ছিল এক প্রকার ওষুধ এবং এই ওষুধে ঘোড়াগুলো পাগল হয়ে যায়। আর ঘোড়ার গাড়িতে যেসব যন্ত্রপাতি ছিল সেই সমস্ত যন্ত্রপাতি নিচে পড়ে যায়। এই সুযোগে জিয়াংশি এসে ওই বক্সটা নিয়ে নেয়, যে বক্সের ভিতরে জাওয়ের রাখা ফলকটা ছিল, মানে যাও যে ফলক ইউজ করে ওই ফলক। পেইয়ান তো ওটাকেই প্রুফ হিসেবে নিয়ে যেতে চেয়েছিল সেই ফলক। এদিকে পেইয়ান অনেক দূর এসে বুঝতে পারে জিয়াংশি এখান থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু ও আবার ফিরে এসেছে। এদিকে যাও বসে বসে চা খাচ্ছিল। ঠিক তখনই ও দেখতে পায় কেউ একটা ওর ম্যানরে এসে ঢুকেছে। সেটা আর কেউই ছিল না, সেটা ছিল জিয়াংশি। জিয়াংশিকে ধরেও বলে, তুমি এখানে, তুমি না চলে গিয়েছিলে, তাহলে আবার তুমি কেন ফেরত আসলে? জিয়াংশিকে বলে, আমাকে ফেরত আসতেই হতো, কারণ পেইয়ান তোমার আসল পরিচয় জানতে পেরে গিয়েছে এবং এই বক্সটা তুমি তোমার কাছে রাখো, এর ভিতরে ওই ফলকটা আছে। এদিকে পেইয়ান চলে এসেছিল। পেইয়ান প্রথমেই সন্দেহ করেছে যে জয়ের রুমেই এসে হয়তো ঢুকেছে জিয়াংশি। এবারও সোজা জয়ের এখানে আসতে লাগে। তাছাড়া ও এটাও দেখেছে যে ও যে ফলকটা রেখেছিল সেই বক্সটা এখানে নেই। এরপরে জিয়াংশির হাতে ওই বক্সটা দেখে যাও বলে, তুমি অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছো। ওকে ও লুকানোর জন্য একটা আলমারির কাছে নিয়ে যায়। এদিকে পেইয়ান খুব শীঘ্রই জয়ের রেসিডেন্সে এসে হাজির হয় আর বাহানা বানিয়ে জয়ের রুমের ভিতরে ঢুকতে চায়। এদিকে একটা আলমারির ভিতরে জিয়াংশিকে রেখে তার হাতে ওই বক্সটা দিয়ে ওকে ওখানে ঢেকে দেয় যাও। এরপরে দেখা যায় যে যাও বাইরে বের হয়ে এসেছে। পেইয়ানকে বলে, আপনি এখানে? পেইয়ান বলে, আমি তোমার সঙ্গে চা খেতে এসেছি, এবং বাহানা করে ভিতরে ঢুকে চারিদিকে সার্চ করতে লাগে। যাও বলে, আপনি কি কাউকে খুঁজছেন? পেইয়ান মুখে মুখে কিছু না বললেও সে কিন্তু খুব ভালোভাবে চারিদিকে খুঁজছিল। তখন যাও বলে, মনে হয় আপনি জিয়াংশিকে খুঁজছেন। না না, সে আমার বেডের নিচে নেই। তারপরে ও একটা তরবারি বেডের নিচে চালনা করিয়ে দেখায়, বলে, দেখেছেন কেউ নেই। এরপরে পেইয়ান সে আলমারির কাছে আসলে যাও বলে, ঠিক আছে, আমি তরবারি দিয়ে সেটা পরীক্ষা করে দিচ্ছি। যাও তখন ওর তরবারিটি আলমারি বরাবর একদম ছুঁড়ে দেয়, যেটা একদম কান বরাবর কেটে চলে গিয়েছিল জিয়াংশির, কিন্তু জিয়াংশির গায়ে লাগেনি। যাই হোক, যাও বলে, দেখেছেন এখানেও কেউ নেই, শুধু শুধু আপনি আমাকে সন্দেহ করছেন। পেইয়ানের তখন আর কিছুই বলার থাকে না। পেইয়ান তখন এক বুক হতাশা এবং চোখের রাগ নিয়ে ওখান থেকে ফিরে চলে যায়। আর এর সাথে সাথে শেষ করছি এই ড্রামার প্রথম পর্বের গল্প। এই পর্বটি যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা অনেকেই বলেছেন এটা অনেক চ্যানেল এক্সপ্লেন করেছে, কিন্তু ড্রামাটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি আমার নিজের মতো এক্সপ্লেন করার ট্রাই করলাম। যদি কোনো অংশ আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই যেহেতু অনেক চ্যানেলই এটা এক্সপ্লেন করেছে তাই আমি একটু শর্টে করার ট্রাই করেছি, যদিও আমি গ্রেট ডিটেলসগুলো বাদ দেইনি।
এবং আমি চেষ্টা করেছি ভালো করেই বোঝানোর। তারপরেও যদি আমি ব্যর্থ হই অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে এর পরবর্তী পার্টে যদি আপনারা চান। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।